নমস্কার। এই বছর এশিয়াটিক সোসাইটি কলকাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছে। আজকের আলোচনা সেই কর্মসূচিরই একটি অংশ। আলোচ্য বিষয় বিদ্যাসাগর স্মরণে আদিবাসী উন্নয়ন ও মাতৃভাষা শিক্ষা। অংশগ্রহণে অধ্যাপিকা অর্চনা ব্যানার্জি, প্রাক্তন প্রধান, উদ্ভিদবিদ্যা বিভাগ, সুরেন্দ্রনাথ কলেজ, কলকাতা; শ্রী কুমার রানা, লেখক ও গবেষক এবং দীর্ঘদিন প্রতীচী ট্রাস্টের সঙ্গে যুক্ত থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য এবং আদিবাসী উন্নয়নের উপর গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সমন্বয়কারী। আছেন অধ্যাপক মহিদাস ভট্টাচার্য, প্রাক্তন পরিচালক ও অধ্যাপক, ভাষাতত্ত্ব বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়; এবং আছেন অধ্যাপক পবিত্র সরকার, ভাষাবিদ এবং প্রাক্তন উপাচার্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়; এবং আমি সঞ্চালনায় বড় বাস্কি, বীরভূম জেলায় ঘোষালডাঙ্গা বিষ্ণুবাটি আদিবাসী ট্রাস্ট পরিচালিত সাঁওতাল সংস্কৃতি সংগ্রহালয়ের প্রধান হিসেবে কাজ করছি। আলোচনা শুরুর আগে বিদ্যাসাগর আদিবাসী উন্নয়ন ও মাতৃভাষা শিক্ষার উদ্যোগ ও আন্দোলনের প্রেক্ষাপটের উপর দু একটা কথা বলে বিশেষজ্ঞদের তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করব। আদিবাসী বলতে আমি এখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসেবে এবং আলোচনার সুবিধার্থে পশ্চিমবঙ্গের সাঁওতালদের অভিজ্ঞতাকেই মূলত তুলে ধরছি। 1873 সালে বিদ্যাসাগর কারমাঠারে আসার পর যে বিদ্যালয় স্থাপন করেছিলেন, স্বাধীনতা পূর্ববর্তী ভারতে সম্ভবত সেটি স্বদেশীদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়, যেখানে সাঁওতালদের মাতৃভাষায় শিক্ষা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তার কয়েক বছর পূর্বে 1868 সাল নাগাদ খ্রিস্টান মিশনারিরা ঝাড়খণ্ডের বেনাগাড়িয়া মিশন স্কুলে সাঁওতালি ভাষায় শিক্ষা শুরু করেছিলেন। সেটা ছিল রোমান লিপিতে। তার অনেক বছর পরেও পশ্চিমবঙ্গেতেও বাংলা ভাষাতে বিভিন্ন জায়গায় পড়াশোনা শুরু হয় বাংলা লিপিতে। তার মধ্যে মেদিনীপুরের ভীমপুর সাঁওতালি হাই স্কুল অন্যতম। প্রসঙ্গত সাঁওতালি লেখক ধীরেন্দ্রনাথ বাস্কি সেই বিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন। স্বাধীনতা পরবর্তীকালে জাতীয় শিক্ষানীতিতে 3টি ভাষায় শিক্ষা গ্রহণের বিধান থাকলেও প্রয়োগ ক্ষেত্রে আদিবাসীদের মধ্যে তার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। অনেক বছর পর 2001 ও 2004 সালে যথাক্রমে সরকারি স্কুল কলেজে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে লেখাপড়ার সরকারি স্বীকৃতি এবং সাঁওতালি ভাষা সংবিধানের 8ম তপশিলিতে অন্তর্ভুক্তি লাভ করে। মাতৃভাষায় এবং নিজস্ব লিপিতে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাওয়ার পরও সেটা প্রয়োগ নিয়ে সাঁওতালদের মধ্যে বিভিন্ন জটিলতা দেখা দেয়। অনেকে অলচিকিকে একটি মাত্র লিপি হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। অনেকে মনে করেন এতদিন ধরে বিভিন্ন রাজ্যে যে সকল লিপি, যেমন বাংলা, দেবনাগরী, রোমান, উড়িয়া, অসমিয়া বা নেপালি লিপিতে সাঁওতালরা সাঁওতালি চর্চা করে আসছেন, সেই চর্চা জারি রাখলে আখেরে সাঁওতালি ভাষা ও সাহিত্য বেশি সমৃদ্ধ লাভ করবে। মাতৃভাষা শিক্ষার এবং লিপি গ্রহণের জটিলতার মধ্যে দাঁড়িয়ে ভাষাবিদ এবং সমাজকর্মী হিসেবে আপনাদের অনুরোধ করব উপরোক্ত বিষয়গুলি সামনে রেখে বক্তব্য রাখার জন্য।
আমি প্রথমে অধ্যাপিকা অর্চনা ব্যানার্জিকে অনুরোধ করব বক্তব্য রাখতে, যিনি দীর্ঘদিন কারমাঠারে সাঁওতালদের সঙ্গে বিদ্যাসাগরের কাজকর্ম নিয়ে গবেষণা করেছেন। অর্চনাদি, আপনি যদি আপনার বক্তব্য রাখেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের আমাকে এই আলোচনায় অংশ নিতে দেওয়ার জন্য। আমি বিদ্যাসাগর ও কারমাটার নিয়ে কিছু বলবো। বিদ্যাসাগর কেন কারমাটার গিয়েছিলেন? তিনি আদিবাসীদের খুব ভালোবাসতেন, আর সেই সময় হুলের পরবর্তী সময়ে সাঁওতালদের দুর্দশার কথা তিনি শুনেছিলেন ওই সাঁওতাল পরগনার ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারের কাছ থেকে। তার মাধ্যমেই তিনি কারমাটারের বাড়িটি কেনেন, ছোট বাড়ি আর বিশাল জমি। এইখানে কাঠ ব্যবসায়ীর এই বাড়ির চারপাশে তখন অরণ্য প্রায় শেষ। হুলের পরে অরণ্যের অধিকার হারানো সাঁওতালদের খাদ্য সমস্যা ছিল প্রধান। তা সত্ত্বেও এই কাঠ ব্যবসায়ীর হাত থেকে তারা নিজেদের প্রত্যেকের গ্রামের পাশে যে গরম থান বা জাহের থান, মানে একটু অরণ্য মা যাকে বলা হয়, তারা বলে তাদের ধর্মস্থান, সেটুকু তারা প্রাণ দিয়ে রক্ষা করেছিলেন। এই জাহের থানে বনস্পতি, বৃক্ষ, লতা, বিরুৎ, গুল্ম এবং ঘাস জমি নিয়ে একটি জৈব বৈচিত্র্য, যেটা জীব বৈচিত্র্য রক্ষিত হয়, এবং সেটি তাদের কাছে মা। সূর্য, চন্দ্র, মারাংবুরুর প্রতীক পাথর, মারাংবুরু মানে পাহাড়, সেই পাথর নিচে থাকে জাহের থানের নিচে, আর কোনো ফটো বা মূর্তি থাকে না। এই যে ধর্ম, এই জাহের থানের রূপ যেন অনেকটা নবপত্রিকার মতো, যেটা আমাদের আদি বনদুর্গা, অরণ্য দুর্গা। এই জাহের থানের এই অরণ্য, এই গাছকে ভালোবাসার সঙ্গে বিদ্যাসাগর একাত্ম ছিলেন। কারণ নিজের শৈশবে তিনি অশ্বত্থ গাছ তার পিতামহী দুর্গা দেবী প্রতিষ্ঠা করেছিলেন তার উপনয়নের সময়। সেই গাছটিকে রক্ষার জন্য তিনি তার স্বজনের সঙ্গে, যে স্বজনকে তিনি অর্থ দিয়ে ডাক্তার বানিয়েছিলেন, সে হাতিতে চড়ে সেই গাছটি ওপড়াতে এসেছিল, তিনি প্রবলভাবে মামলা করে ফৌজদারি দেওয়ানি মামলা 20 বছর তাকে চালাতে হয়েছিল, কিন্তু গাছটি তিনি রক্ষা করেন। ঠিক তেমনিভাবে দুর্বল বিধবাদের পাশে দাঁড়িয়ে তিনি সেই বিধবা বিবাহ আইন চালু করেন, বিরাট লড়াই করে। কিন্তু কারমাটারে গিয়ে দেখলেন যে এই সাঁওতালদের মধ্যে বিধবা বিবাহ আছে, পুনর্বিবাহ আছে, এবং বিয়েতে কনে পক্ষকে সম্মান দেওয়া হয় তার মাকে, এবং সেখানে বাল বিবাহ কেউ পছন্দ করে না। গানে আছে, কর্মা গানে, যে আমাদের ছেলেদের 25 বছর না, ছেলেদের 30 বছর হলে আর মেয়েদের 25 বছর হলে আমরা বিয়ে দিই। এই সমাজকে তিনি লিখেছেন, এই আদিবাসী সমাজের সুমহান সভ্যতা হইতে আমি বিধবা বিবাহের ধারণা আহরণ করিয়াছি। সেখানে গিয়ে তিনি কি করলেন? প্রথমে ওদের খাদ্য জোগালেন। সেই খাদ্য কলকাতা থেকে তো অনেক শুকনো খাবার, কমলালেবু নিয়ে যেতেন, খেজুর ইত্যাদি দামি, অনেক দাম দিয়ে কিনে, সেগুলো তিনি এমনি দান করতেন না, তারা ভিক্ষা নেয় না, শ্রমের বিনিময় দিতেন। শ্রম কি ছিল? তার বাগান, উদ্যান, সেখানে তিনি তাদের কৃষি বিদ্যায় দীক্ষা দেন। সেই কৃষি শ্রমের বিনিময়ে তাদের খাদ্য দিতেন, বস্ত্রও দিতেন। বছরে প্রায় 1000 টাকার বস্ত্র, এই যে 18 বছর তিনি বিচ্ছিন্নভাবে কর্মাটারে থেকেছেন, প্রতি বছরই তাদের বস্ত্র দিয়েছেন। এই খাদ্য যে চাষ হতো তার বীজ তিনি কলকাতা থেকে নিয়ে যেতেন। এভাবে ফসল, সবজি, ফল, নানা রকম কচু জাতীয় এবং নানা কন্দ ইত্যাদি চাষ ওখানে ছড়িয়ে পড়ে। আর তিনি তাদের গ্রামে যেতেন, যেমন বৈশাখ মাসে তাদের যে সগুন ঠিলি বা জাহের থানে জল দিতে হয়, তার কুয়ো খুঁড়ে সেখান থেকে মাথায় কলসি করে সেই জল নিয়ে তারা দেওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন। আষাঢ় মাসে রোপণে যোগ দিয়েছেন। আর সবচেয়ে হচ্ছে জ্যৈষ্ঠী মাসে রোহিণী নক্ষত্র দেখে বীজ ছড়ানো হয়। তিনি আলিপুর থেকে, কলকাতা থেকে, বাগান থেকে বীজ কিনে, খুব ভালো জাতের বীজ কিনে তাদের সব রকমের তখনকার সবজি এবং অন্য ফসলের বীজ দিয়েছিলেন। সেই ফসল তারা চাষ করে তাকে আবার উপহার দিয়েছেন, কুদ্রম ইত্যাদি, সেগুলো পেয়ে তিনি খুব আনন্দ পেয়েছেন। তাহলে দেখতে পাচ্ছি যে তাদের পরব যেটা,
প্রকৃতি কেন্দ্রিক, প্রকৃতিকে ভালোবেসে যে পরব তারা সারা বছর পালন করে, বিদ্যাসাগর তাতে যোগ দিয়েছেন। যেমন রোহিণ পরব, যেমন রোপণ, বৃক্ষরোপণ। তখন তো ধান রোপণ ছিল না, ধান চাষ হতো না, ভুট্টা চাষ হতো, সেখানে তারা বৃক্ষরোপণ করতো। যেমন রোপণের গান আছে, যেটা কর্মেরও গান। কেউ মারা গেলে এই সাঁওতালরা কোনো স্ট্যাচু, মূর্তি বা ফটো রাখে না, সেখানে গাছ পোঁতে। এটা মরকরমের নিয়ম। বিদ্যাসাগর সেখানে জাহের থানের কাছে সেখানে গাছও পুঁতেছেন। এখনও সেই অনেক নিম গাছ সেখানে আছে, আর মহুয়া গাছটাই সাধারণত তারা পছন্দ করে পোতা। কিন্তু শাল আর মহুয়া সেখানে শেষ, কিন্তু কাঁঠাল আছে, নিম আছে এখনো। এখন সেই বৃক্ষরোপণে অংশ নিয়েছেন আর কর্মা পর্বে অংশ নিয়েছেন। কর্মা হয় ভাদ্র অষ্টমীতে, দুর্বা অষ্টমীতে দুর্বা ঘাসের বন্দনা করে, একাদশীতে কর্মা। এইখানে অষ্টমী থেকে যাওয়া হয়, বীজের অঙ্কুরোদ্গম করানো হয়, মেয়েরা এটা করে। আর একাদশীতে কর্মাতে সেটা বৃক্ষরোপণ হয় বা ডাল রোপণ হয়, সে ডাল বেঁচে যায়। এই কর্মা পর্ব হচ্ছে, বলা যায় যে বপন, রোপণ এবং কর্ম। কর্ম হচ্ছে শিল্পোৎসব, এর একটা সম্মিলিত রূপ এই কর্মা। আর কর্মা গাছে রাখি পরানো হয়, বৃক্ষ শাখায় রাখি পরানো হয়, এবং মেয়েরা পরস্পরের হাতে রাখি পরে করম সখী পাতায় তারা একসঙ্গে নাচে, একসঙ্গে কাজে যায়, একসঙ্গে শ্রম করে। একা কাজ করে না বা নাচ করা নিষিদ্ধ। দেখনদারির নাচ না, আনন্দের সামাজিক পবিত্র নাচ, যেটা নিবেদিত হয় দেবতার উদ্দেশ্যে, সাধারণত পূর্ণিমা রাতে চন্দ্রের উদ্দেশ্যে। এই সংস্কৃতির সঙ্গে বিদ্যাসাগর জড়িয়ে গেলেন। তাহলে আর কি করলেন? খাদ্য, বস্ত্র, চিকিৎসা। তাদের আপন করলেন কি করে? সাঁওতাল মেয়েরা কখনো বহিরাগতের কাছে যায় না। আমরা দেখছি বিদ্যাসাগরকে তারা আপন করে নিল কেন? সেবা দিয়ে, তাদের সন্তানদের চিকিৎসা করে তাদের বাঁচালেন। চিকিৎসা তিনি কলকাতায় অনেক চর্চা করেছেন, কঙ্কাল কিনে, অ্যালোপ্যাথি সমস্ত বই কিনে। তার বন্ধুরা দুর্গামোহন বন্দ্যোপাধ্যায়, মহেন্দ্রলাল সরকার, তাদের আবার তিনি হোমিওপ্যাথিতেও এনেছেন, মহেন্দ্রলাল সরকারকে। এদের নিয়ে যে কাজ তিনি বিদ্যা আয়ত্ত করেছেন, ওখানে তা প্রয়োগ করলেন তাদের চিকিৎসায়, দাতব্য চিকিৎসালয়। আর শিক্ষা দিলেন, স্কুল করলেন, বালিকা বিদ্যালয় আদিবাসীদের প্রথম এশিয়ায়। তার আগে 48 সালে আমরা দেখছি সাবিত্রীবাই ফুলে মহারাষ্ট্রে, আর 47 সালে তিনি নিজে বারাসতে বালিকা বিদ্যালয় করেছেন। কিন্তু ওখানে আদিবাসী বালিকা বিদ্যালয় হলো এবং নাইট স্কুল হলো। সেখানে তিনি কি পড়াতেন? ওই একই সালে 1873 মেট্রোপলিটন কলেজ তিনি করে গেছেন কলকাতায়, সেই কলেজ দেশীয় ব্যবস্থায়। আর ওখানে তিনি কি পড়াতেন? তিনি ওখানে ইতিহাস লিপিহারা, যারা লিপিহারা তাদের লিপি কোনো চাপিয়ে দেননি, তিনি মুখে মুখে পড়াতেন। এটা জানা যায়, সেই গল্প এখনো প্রচলিত। কি কি পড়াতেন? বিজ্ঞান, ভূগোল, যেগুলো তাদেরই পঞ্চভূতে তারা বিশ্বাসী, পঞ্চভূত তাদের কাছে দেবতা। সেই তিনি নিজে ভূগোলবিদ ছিলেন, ভূগোল খগোল বর্ণনম শুরু করেছেন মহাদেবের শ্লোক দিয়ে, যা কিনা মারাংবুরুর প্রতীক। এই মারাংবুরু, এই ভূগোল, এই খগোল, এই তারা চেনা, সব কিছু তাদের শেখালেন। এছাড়া শারীরবিদ্যা, তাছাড়া প্রাণীবিদ্যা ধাঁধার মাধ্যমে, নানা মজার মজার ধাঁধা বলতেন, আর উদ্ভিদ চর্চা তো আছেই। এইভাবে রোহিণ, রোপণ, করম এবং শিক্ষা এবং চিকিৎসা তিনি শুরু করলেন। বিদ্যাসাগর করমের সময় আবার কলম করাও শেখালেন। এই যে গাছে গাছে গ্রাফটিং করা, এখনো সেই আম গাছ, তার হাতের কলম করা বিশাল আম গাছ এখনো রয়ে গেছে, তার স্মৃতি বহন করে। এই ধারাগুলো কোথায় গেল? তিনি রোজ ডায়েরি লিখতেন। আমার এই সব বলার সূত্র হচ্ছে সেই বুড়ি গ এবং তাদের বুড়ি গ, দিদার দিদার যে গল্প চলে আসছে, এবং গান, কর্মাক বিনতির গান এবং ছবি, জাদুপটে আঁকা ছবি। তাতে আছে চেয়ার টেবিলে, কর্মাটারের চেয়ার টেবিলে বসা একজন, তিনি ধুতি শার্ট পরা, তিনি কলম দিয়ে কাগজে লিখছেন। তারা বলে আমাদের করম ঠাকুর, করম ঠাকুর না, করম বুড়ু বলে বা দেবতা, করম গুরুও বলে। আর যেটা ছাপা হয়েছিল 1973 সালে সঞ্চিতা পত্রিকায়,
কৃষ্ণচন্দ্র ঘোষাল, তিনি 42 থেকে 48 সালে ওখানে ছিলেন। তিনি লিখেছিলেন এই যে তারা এসে করম ঠাকুরের পূজা করে যেত। করম ঠাকুর বলছেন তিনি সেখানে। আর সেই সব ফসল তখন ছড়িয়ে পড়েছিল বিদ্যাসাগরের পর থেকেই ওখানে। তাহলে এর ধারা তারপরে কোথায় গেল? তার ত্যায্যপুত্র নারায়ণচন্দ্র তার মৃত্যুর পরে কর্মাটারের বাড়ি এবং তার কর্মকাণ্ড নিয়ে যে নন্দন কানন তিনি গড়ে তুলেছিলেন সেটি ধ্বংস করে দেন। এই বাড়ি বিক্রির পরে তার ভাই ঈশানচন্দ্র তিনি মিহিজামে গিয়ে প্রতিষ্ঠিত হন। তিনি কিছু ডায়েরির উত্তরাধিকার পান। সেই চিকিৎসার ডায়েরির উত্তরাধিকার পেয়ে মিহিজামে পি ব্যানার্জি, পরেশচন্দ্র ব্যানার্জি ডাক্তার, তিনি বিশাল দাতব্য চিকিৎসালয় এবং সেই চিকিৎসা পদ্ধতি এখনও খুব সুনামের সঙ্গে চলছে এবং মেডিকেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করেন। এবং ঈশানচন্দ্রের দৌহিত্র বিজয়াকান্ত রায়চৌধুরী, যারা রবীন্দ্রনাথ এবং রথীন্দ্রনাথের বন্ধু ছিলেন, তিনি সেখানে উদ্যান চর্চা এবং বাগান করেন। এছাড়া মাছের চাষেও তখন সেখানটা খুব বিখ্যাত হলো এবং বিদ্যাসাগর মাছের চাষেও খুব সাহায্য করতেন। এবং বৌদ্ধ এবং খাদ্যতে তিনি নিজে হাতে সাঁওতালদের খেতে দিতেন। তার কাছে যারা অতিথি ছিল, যেমন হরপ্রসাদ শাস্ত্রী যেটা বলেছেন, তার ভাইরাও যেত, তার জামাতা যেত, তাদের না নিজে হাতে তাদের পরিবেশন করতেন। কখনো বাসি বা তেলে ভাজা দেননি, তাদের তিনি সেকে খাওয়া, তাদের মতো করে খাওয়াতেন। পুড়িয়ে খাওয়া, সেকে খাওয়া, তারা প্রাণী পুড়িয়ে খায়, আবার সেকে খায়, আবার সিদ্ধ করে খায়, সেই পদ্ধতি মেনে চলতেন। সেই পথ্য, সেই ধারা বিজয়কান্ত রায়চৌধুরীর দুটি বই আছে, চিকিৎসা সোপান এবং চাষের কথা। সেটি বিশ্বভারতী রবীন্দ্র ভবনে গ্রন্থাগারে এখনো আছে, রথীন্দ্রনাথের সংগ্রহের। আর চিকিৎসার ডায়েরি সেটি জোড়াসাঁকোয় আছে, সেটি ঈশানচন্দ্রের কাছে ছিল, সেটি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এখনো দেখা যায়। তাতে বিশদে চিকিৎসার বর্ণনা দেওয়া যায়। এখন নৃতত্ত্বের বিবরণ কোথায় আছে? ঈশানচন্দ্রের যে উত্তরাধিকার যে ডায়েরিগুলো ছিল, তাছাড়া নারায়ণচন্দ্রের কাছে আরও ডায়েরি ছিল। নারায়ণচন্দ্রের যে দৌহিত্র ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি সুভাষচন্দ্রের সহপাঠী ছিলেন নেতাজির। আর তিনি প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সে প্রথম শ্রেণী পেয়েছিলেন। তিনি জগদীশচন্দ্র, পিসি রায়, সিভি রমনের ছাত্র, প্রিয় ছাত্র, মেধাবী। তিনি হঠাৎ সব ছেড়ে অ্যানথ্রোপোলজি পড়তে ইংল্যান্ডে গেলেন। ফিরে এসে সাঁওতালদের নিয়ে অনেক লেখালেখি করলেন। তিনি শান্তিনিকেশের সঙ্গে তার ঠাকুর পরিবারে আত্মীয়তা হয়, যোগাযোগ ছিলেন। এবং তিনি যে চর্চাগুলো করেছেন এবং শিক্ষার ধারা তিনি যে বহন করেছেন, সেই শিক্ষার তিনি কর্পোরেশন বা অবৈতনিক যে শিক্ষা ব্যবস্থা বস্তিবাসীদের মধ্যে করেছেন, তাদের জন্য টিচার্স ট্রেনিং স্কুল করেছেন সেই টিচারদের জন্য। সেই শিক্ষাধারাও কিন্তু বিদ্যাসাগরেরই ধারা, কারণ সেখানে অঙ্ক, বিজ্ঞান, মাতৃভাষা শিক্ষাদান ছিল। সেই শিক্ষাদানের সুযোগ আমিও পেয়েছি। এখন এইভাবে বিদ্যাসাগরের ধারা এবং রবীন্দ্রনাথের মাধ্যমে, যেটা সমীরনাথ ঠাকুর প্রকৃতি উৎসব প্রথম করেছিলেন, সে তো ফুল ফোটার উৎসব, তাদের সঙ্গে এই আদিবাসীদের উৎসব সম্পূর্ণ মিলে যায়। সেখানে আবির খেলা নেই। আদিবাসীরা বলে, তোরা আবির মাখিস কেন? এটা এত রং, গাছের ফুলে এত রং তোরা দেখতে পাস না? আর এই যে রহিন রোপণ কর্মের ধারা, সেটা রবীন্দ্রনাথ তো হলকর্ষণ, বৃক্ষরোপণ, শিল্প উৎসবে, রাখি বন্ধনে একই ধারা দেখতে পাওয়া যায়। সেই ধারা যেন বহমান থাকে ভারতের 600 আদিবাসী গোষ্ঠীর মধ্যে, যারা পৃথিবীকে পথ দেখাবে। এই মুখে মুখে বলে যাওয়া যে জ্ঞান এবং হাতে কলমে শিক্ষার ধারা, যে যেখানে আছে স্থানীয় প্রকৃতির সঙ্গে মানিয়ে সেই প্রকৃতি উৎসব, সেই রহিন রোপণ এবং কর্ম এবং শিল্প উৎসব, সেই হস্তশিল্পে তারা যেন ধীরে ধীরে অগ্রসর হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় এখন যাওয়ার প্রয়োজন নেই এবং ডিজিটাল মাধ্যমে যোগাযোগ সম্ভব। তার মাধ্যমে শহরের দূষণ গ্রামে না নিয়ে বা গ্রাম থেকে শহরের দিকে না এসে স্থানীয়ভাবে সেখানে এই পদ্ধতিগুলো মেনে চললে, শিক্ষাধারা বহন করলে, যার থেকে আদিবাসীরা টিকে আছে, মানুষও টিকে থাকবে। এইটি। আর শেষে করমের একটি গান করছে আমার এখানে রবি মান্ডি। তাতে বলছে, কর্ম করবে না খাবে কি, কর্মফল তুমি পাবে। আর শাশুড়ি বলছে জামাইকে, এই অলস জামাই, তুমি সামনের বছর তুমি যে কাজ করবে না, আমি তাহলে জামাই পাল্টে ফেলবো। আবার করম গান প্রার্থনা করছে যে হরণ্য মা, তোমার হাওয়ায় আমাদের চারাদের, আমাদের
ছোট পাখিদের এবং শিশুদের রক্ষা করো। ঝিপি ঝিপি হয় দে হরিয়ের গে হরে দয়ায় কালে মে কুইদি মিরু দয়ায় তালে মে কুইদি মিরু। নিম গাছের বন্দনা, নিম গাছ এখনো আছে সেখানে জাহের থানে। তো কয়ার আচারে হিপির নেম দ নিমদারে দ। কাঁঠাল গাছ এখনো আছে, মহুয়ার শাল কিন্তু সেখানে বিশেষ নেই। সেই গাছের নামে ডুমুরিয়া, তেঁতুলজলা, কর্মাটান্ডি, সাঁওতাল গ্রামে সেই বুড়িরা এখনো তার কথা বলে। সেই বহমান সেই শিক্ষাধারা। আর যারা এখন বাইরের শিক্ষা শিখেছে, বিদেশের শিক্ষা, তাদের সঙ্গে এদের যোগাযোগ নেই, বিচ্ছিন্ন। মাঝখানে বিদ্যাসাগর নেই। দিকুরা আছে, সাঁওতালরা আছে পরিশ্রমী সত্যবাদী, কিন্তু মাঝখানে বিদ্যাসাগর নেই। আর বিপথে যারা গেছে, বাইরের শিক্ষা পেয়েছে, ডিজিটাল হয়েছে, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জামতারা গ্যাং কি ভয়ানক সাইবার অপরাধী হিসেবে তারা যাচ্ছে। সেই জন্য এই সংযোগ সূত্রটা খুঁজে বার করতে হবে, এই পথটা যেটা বিদ্যাসাগরের ধারা, সেটাকে বাঁচিয়ে রাখতেই হবে। জোহার, এই জোহারও ভারী বৈজ্ঞানিক, কারণ এখানে দুটো হাত আলাদা থাকছে, সেটা এখন দরকার। নমস্কারের থেকেও আমি জোহার এটা মেয়েরা করে বা ছেলেদের জোহার করে শেষ করি। ধন্যবাদ অর্চনাদি। বিদ্যাসাগর যে আন্তরিকতা দিয়ে সাঁওতালদের শিক্ষা ও তাদের জীবনের মান উন্নয়নের জন্য কাজ করেছিলেন, সেটা নিঃসন্দেহে অনুপ্রেরণার যোগ্য। সাঁওতালরা স্বাধীন চেতা, সংবেদনশীল এবং আছে তাদের গভীর আত্মসম্মানবোধ, যারা দরিদ্র কিন্তু ভিক্ষাবৃত্তি করে না। বিদ্যাসাগর সাঁওতালদের সেই চরিত্র এবং মানসিকতা বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য তাদের সঙ্গে ভালোবাসা এবং বন্ধুত্বের সঙ্গে তাদের কাছে যেতে পেরেছিলেন এবং তার জোরেই তাদের সঙ্গে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা শুরু, নতুন গাছ লাগানো এবং তাদেরকে নতুন বীজ প্রদান করা এবং তাদের কারাম বা বৃক্ষরোপণ এবং অন্যান্য সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছিলেন, যেটা আপনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। সাঁওতালদের সঙ্গে বিদ্যাসাগরের যে আন্তরিকতা, সেই সম্পর্কে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর চরিত্রে খুব সুন্দর বর্ণনা করেছেন। এটা এখানে খুব প্রাসঙ্গিক, তাই এখানে একটু পড়ে শোনাচ্ছি। ইউরোপীয় কেন, সরল সত্যপ্রিয় সাঁওতালরাও যে অংশে মনুষ্যত্বে ভূষিত, সেই অংশে বিদ্যাসাগর তাহার স্বজাতীয় বাঙালির অপেক্ষা সাঁওতালদের সহিত আপনার অন্তরের যথার্থ ঐক্য অনুভব করিতেন। বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ তাদের জীবিতকালেই সাঁওতালদের মানবিক মূল্যবোধের স্বীকৃতি দিয়ে গেছেন। দেশের দুই মহান মনীষীদের কাছ থেকে এমন স্বীকৃত বাণী নিঃসন্দেহে সাঁওতালদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী কুমার রানাকে। কুমারদা ছোটবেলায় গ্রামে সাঁওতালদের সঙ্গে বড় হয়েছেন। উনি সাঁওতালি ভাষা খুব সুন্দর বলতে পারেন। দীর্ঘদিন বিভিন্ন আদিবাসী সংগঠনের সঙ্গেও জড়িত আছেন। এখন কুমারদা, আপনি যদি আপনার বক্তব্য শুরু করেন। নমস্কার। বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়াটিক সোসাইটি আয়োজিত এই মহতী সভায় আমাকে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। সুযোগ শব্দটা বিনয়ের প্রকাশ নয়, বাস্তবিকই মানব সমাজে সুযোগের গুরুত্ব অপরিসীম। সুযোগ সেই ব্যাপার যা প্রায়শ মানুষের যোগ্যতা এবং অর্জনের শর্ত হয়ে ওঠে। যে সুযোগ পায় আর যে পায় না, তাদের মধ্যে দুস্তর ব্যবধান। যেমন
ভারতবর্ষের আদিবাসীদের আছে আশ্চর্য রকমের সমৃদ্ধ ভাষা, বৈচিত্র্যপূর্ণ জীবন্ত সংস্কৃতি, আর আছে সমতামুখী সামাজিক সংগঠনের এক অনন্য ইতিহাস। অথচ এমন সমৃদ্ধির উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও তাদের যাপন করতে হয় ঘোর অনিশ্চয়ের জীবন, সুযোগের অভাবে। তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি, অরণ্য, নদী ও ঝর্ণা, তাদের নিজস্ব পরিবেশ, আর তাদের উপহার হিসেবে দেওয়া হয়েছে অনাহার, দারিদ্র্য, অকাল মৃত্যু এবং যে পৃথিবীতে তারা বাস করতে বাধ্য হচ্ছেন সেই বিশ্ব সম্পর্কে অজ্ঞানতা। আদিবাসীদের প্রতি 2টি পরিবারের মধ্যে একটিই পড়ে দারিদ্র সীমার নিচে। তাদের ঘরে জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতি 1057 জন তাদের 5ম জন্মদিনের আগেই মারা যায়। প্রতি 10 জন আদিবাসীর মধ্যে 4 জনই নিরক্ষর। তাদের শিক্ষাগত অর্জন নিয়ে যে কোনো আলোচনাতে এই সুযোগহীনতার দিকটাকে মাথায় রাখতেই হবে। তার সঙ্গে দেশের শিক্ষা প্রসারের সামগ্রিক ব্যবস্থাটার কথাটাও মাথায় রাখতে হবে। বস্তুত সামগ্রিক ব্যবস্থাটার মধ্যে যে নানান ত্রুটি, বঞ্চনা ও সুযোগের অসাম্য আছে, আদিবাসীদের শিক্ষার সমস্যাটি তারই একটি অংশ। সমাজের অন্যান্য অংশের শিশুদেরও এইসব বঞ্চনার শিকার হতে হয়, কিন্তু আদিবাসীদের ক্ষেত্রে এই বঞ্চনা অনেক গভীর ও জটিল হয়ে ওঠে। যেমন শিশুদের শিক্ষার একটা প্রধান সমস্যা কাছাকাছি স্কুল না থাকা। আবার স্কুল যদিও বা থাকে, তাতে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম। শিক্ষক থাকলেও অনেক সময় তারা সময়ে আসেন না বা নিজেদের কাজ ঠিকমতো করেন না। এগুলো সাধারণ সমস্যা এবং সমাজের ব্যাপক অংশের শিশুদের ক্ষেত্রে এগুলোর নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু সমাজ যেহেতু নানা ধাপে বিভক্ত, সব থেকে নিচের ধাপে পড়ে থাকা আদিবাসী শিশুদের ক্ষেত্রে এর মাত্রার আধিক্য অনেক বেশি। সেই সঙ্গে তাদের সামনে হাজির হয় এর চেয়েও কঠিন এক বাধা, সে বাধা অপরিচয়ের। মাস্টারের মনে হয় বাচ্চারা কি সব অদ্ভুত ভাষায় কথা বলছে, এক বর্ণ বোঝা যায় না। আর বাচ্চাদের কাছে মাস্টারের কথা সমান দুর্বোধ্য, কি যে বলে কে জানে। শুধু ভাষা নয়, উভয় পক্ষের আচার আচরণ, অঙ্গভঙ্গি সম্পূর্ণ বিপরীত। মাস্টার মনে করছেন বাচ্চারা অসভ্য, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ইঁদুর ব্যাঙ মেরে খাচ্ছে, আর বাচ্চারা মনে করছে মাস্টার বড় রাগী, হাতের কাছে পেলেই পেটাবে। এবারে অভিজ্ঞতা বলছে, যেখানে নৈতিকতার দাবি মেনে মাস্টারমশাই একটু এগিয়ে গেছেন, সেখানে বাচ্চারাও তার কাছে এসেছে। এক রাভা বস্তিতে নতুন এক মাস্টারমশাই গিয়ে দেখলেন বাচ্চারা স্কুলে আসে না। কেন আসে না জানতে পারলেন, বছরের পর বছর স্কুল হয় না। হেডমাস্টার মাঝে মাঝে এসে মিড ডে মিলের যতটুকু না হলে নয় তেমন একটা ব্যবস্থা করে দিয়ে মোটরসাইকেল ঘুরিয়ে চললেন বাড়ি বা নিজের ব্যবসার জায়গায় কিংবা অন্য কোথাও। নতুন মাস্টার কয়েকদিন পর পর এসে দেখলেন বাচ্চারা আসে না, কিন্তু দূর থেকে তাকে দেখতে থাকে। তারপর একটি দুটিকে কাছে পেলেন, কিন্তু তারা তার কথা কিচ্ছু বোঝে না। তা তিনি এর মধ্যে কয়েকটা রাভা শব্দ শিখে নিলেন। শুরু হলো বাচ্চাদের সঙ্গে শব্দ শেখার খেলা। তিনি শিখছেন রাভা আর বাচ্চারা শিখছে বাংলা। বেশ কয়েক বছর পর সেই গ্রামের রাভা বাচ্চাদের মধ্যে কেউ কেউ কলেজে গিয়ে ভর্তি হলো, শুধু সুযোগটুকু পেয়ে। এমন বেশ কিছু উদাহরণ আমাদের নিজেদের চোখে দেখা। কিন্তু সেই সঙ্গে এটাও দেখা যে বেশিরভাগ ক্ষেত্রে শিশুর সঙ্গে শিক্ষকের সামাজিক দূরত্ব দূর করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, মাস্টারমশাইদের অনেকের মধ্যেই সেই নতুন চিন্তা বড় একটা দেখা যায় না। তারা নিজেরা যেভাবে বড় হয়েছেন, আদিবাসীদের যে চোখে দেখতে শিখেছেন, সেই অশিক্ষার বন্দিদশা থেকে নিজেদের মুক্ত করার তাগিদ তাদের মধ্যে বড় একটা দেখা যায় না। বিদ্যাসাগর চরিত পুস্তিকায় এক জায়গায় রবীন্দ্রনাথ লিখছেন, সাধারণ লোকের মধ্যে মন নামক যে একটা ব্যাপার আছে বলিয়া ভ্রম হয়, তাহাকে খাড়া রাখিয়াছে কিসে? কেবল প্রথা এবং অভ্যাসে। তাহার জড় অঙ্গগুলি অভ্যাসের আটা দিয়া জোড়া, তাহা প্রাণের বন্ধনে এক হইয়া নাই। তাহার গতি চিরকাল প্রবাহিত 10 জনের গতি। তাহার অদ্যতন দিন কল্যতন দিনের অভ্যস্ত অন্ধ পুনরাবৃত্তি মাত্র। আমাদের এই মাস্টারমশাইরাও প্রথা এবং অভ্যাসে চালিত হয়ে চলেন। শুধু মাস্টারদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের সামগ্রিক ব্যবস্থাপনাতেই
এই অসুখের জীবাণুর ছড়াছড়ি। এই ব্যবস্থাপনায় ক্ষমতায় আসীন শাসকরা যেটাকে ঠিক মনে করে সেটাই করা হয়। তার জন্য যত জোর লাগে লাগুক। তারা মনে করে নিজ ভূমি থেকে উচ্ছেদ করে কারখানা বানানোটাই ঠিক, তাই করা হয়। তারা মনে করে আদিবাসীরা সভ্যতার নিচের ধাপে আছে, তাদের সভ্য করে তুলতে হবে, তাতে এবং তাদের শাসকের সংস্কৃতি ও ভাষা রপ্ত করাতে হবে, তাই করা হয়। আদিবাসীরা যখন নিজেদের দাবিগুলো নিয়ে সরব হন তখন কখনো গুলি চলে, আর কখনো হাতে ধরিয়ে দেওয়া হয় ছেলে ভুলানো ভেকু, যেমন মাতৃভাষায় শিক্ষা। এটা তো যে কোনো মানুষের জন্মজাত অধিকার, কিন্তু এদেশের সভ্য শাসকরা সে কথা মনে করে না। তাই আদিবাসীদের লেখাপড়া করতে হয়েছে এমন ভাষায় যা ভারতীয় হয়েও আদিবাসীদের কাছে বিদেশি, যেমন হিন্দি, বাংলা, ওড়িয়া ইত্যাদি। আদিবাসীদের অনেক মাতৃভাষার মধ্যে একটি দাবি স্বীকৃতি পেল, সাঁওতালি। অন্য ভাষাভাষী শিশুরা এখনো বঞ্চিত, কিন্তু সাঁওতালি ভাষাভাষী শিশুরাও কি খুব লাভবান হবে? সেই ভাষার মধ্যে শিক্ষাদানের যে উপায় নেওয়া হলো তাতে জোর দেওয়া হলো ভাষা নয়, লিপির উপর। লিপি নিয়ে সাঁওতালদের মধ্যেই বিতর্ক আছে। সে বিতর্ক সমাধানের জন্য ব্যাপক সাঁওতালি ভাষাভাষী মানুষের আলোচনায় যোগদানের প্রয়োজন। সেটা সম্ভব হতে গেলে তাদের মধ্যে সাধারণ সাক্ষরতার বিপুল বৃদ্ধি এবং স্কুল শিক্ষার ব্যাপকভাবে বিস্তৃত সুযোগ তৈরি করা দরকার। যেখানে যে আদিবাসী গোষ্ঠীর ছেলেমেয়েরা আসে সেখানে স্কুলগুলোতে সেই গোষ্ঠী থেকে অন্তত একজন করে শিক্ষক নিয়োগ করা দরকার, যাতে ভাষা ও সংস্কৃতিগত ব্যবধান কিছুটা দূর হয় এবং ধাপে ধাপে যে ভাষাকে মাতৃভাষা বলে মনে করে সেই ভাষাকেই শিক্ষার মাধ্যম হিসেবে চালু করা দরকার। কিন্তু তা না করে অলচিকি হরফে সাঁওতালি ভাষার মাধ্যমে শিক্ষার কতগুলো স্কুল খুলে দেওয়া হলো। অনেকে আবার অলচিকিটাকে ভাষা বলে থাকেন। অলচিকি একটি হরফ, এটি ভাষা নয়, এটি স্পষ্টভাবে জানা দরকার। এই রকম ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়ার মধ্যে দিয়ে শিক্ষার অঙ্গনে আদিবাসীদের প্রবেশের বদলে সেখান থেকে তাদের বহিষ্কার করার নীতি গ্রহণ করা হলো। এটাই বলছিলাম যে তাদের হাতে ভেপু ধরিয়ে দেওয়া হলো। মাতৃভাষায় শিক্ষা চালু করতেই হবে, বিশেষত প্রাথমিক স্তরে। এর সাহায্যে তাদের শিক্ষার প্রক্রিয়ায় যোগ দেওয়া অনেক সহজ হবে এবং একবার যোগ দিতে পারলে তাদের মধ্যে শিক্ষার উচ্চতর ক্ষেত্রে পা বাড়ানোর সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে একথাও মনে রাখা দরকার যে কাজকর্মের বাজারে সুযোগ গড়ে তুলবার জন্য তাদের মাতৃভাষার বাইরে অন্য ভাষাও শিখতে হবে, যেমন ইংরেজি। মাতৃভাষায় শিক্ষা তাদের সোপান গড়ে দেবে, ইংরেজি তাদের ব্যাপক বিশ্বক্ষেত্রে যোগদানের সুযোগ তৈরি করে দেবে। একথা ঠিক যে মাতৃভাষার বাইরেও অন্য ভাষা তাদের শেখার দরকার। সেই ভাষার মধ্যে যেটা সব থেকে বেশি তাদের কাজে লাগবে সেটা যদি ইংরেজি হয়, তাহলে ইংরেজিটাই শেখা নয় কেন হিন্দি, বাংলা, ওড়িয়া এগুলোর উপর জোর পড়বে? এবার সেই সুযোগ তৈরি না হলে শুধু আদিবাসীরাই বঞ্চিত হবেন তাই নয়, বঞ্চিত হবে ভারতবর্ষের সমস্ত নাগরিক। আদিবাসী বিশ্বে ছড়িয়ে আছে নানান সাংস্কৃতিক দার্শনিক সমৃদ্ধি। মুন্ডারি ভাষায় আছে 14 খণ্ডের এনসাইক্লোপিডিয়া। সাঁওতালি ভাষার অভিধান সংকলিত করতে লেগেছে 5টা খণ্ড। এসব সমাজে গণতন্ত্র সম্পর্কে ধারণা সুউচ্চ, দার্শনিক ভাবনা ও অনুশীলনের প্রতিফলন। আদিবাসীদের বঞ্চিত রেখে তাদের এই বিপুল সমৃদ্ধি থেকে অন্যদেরও বঞ্চিত রাখা হচ্ছে। পারস্পরিকতার অনুশীলন ছাড়া আদিবাসীদের বিরুদ্ধে সংঘটিত অবিচার অত্যাচারগুলো যেমন দূর করা যাবে না, তেমনি ভারতবর্ষকেও প্রকৃতপক্ষে মুক্ত স্বাধীন এক দেশে উত্তীর্ণ করা যাবে না। আদিবাসীদের শিক্ষার অগ্রগতি বস্তুত সারা দেশের অগ্রগতি। তাদের মাতৃভাষার বিকাশ ও প্রয়োগ সারা দেশের উন্নতির লক্ষণ। বিদ্যাসাগরের মুক্তির চেতনা, তার কঠোর অনুশীলন সঞ্জাত প্রজ্ঞা আমাদের সামনে যুক্তির এই পথটাকেই খুলে রাখতে বলে। আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ কুমারদা। আদিবাসী তথা সাঁওতালের বর্তমান আর্থসামাজিক, শিক্ষা এবং স্বাস্থ্যের উপর একটি সামগ্রিক চিত্র আপনি তথ্য পরিসংখ্যান দিয়ে
পরিবেশন করলেন। এটা খুব দুঃখের যে আদিবাসীদের সমৃদ্ধ ভাষা এবং তাদের সমতামুখী সামাজিক সংগঠনে থাকা সত্ত্বেও আজ উন্নয়নের মানদণ্ডে তারা খুব নিচে বসবাস করছে। উন্নয়নের সামগ্রিক ব্যবস্থা যেমন বিদ্যালয় পরিকাঠামোর অভাব, ছাত্র শিক্ষক অপরিচিতি, সামাজিক দূরত্ব, শিক্ষণের প্রচলিত ব্যবস্থা ও অভ্যেস থেকে বেরিয়ে এসে কিছু করার অক্ষমতা, উন্নয়নের পরিকল্পনা সর্বক্ষেত্রে উপর থেকে চাপিয়ে দেওয়ার যে নীতি, এই সমস্ত কিছু আদিবাসী উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আদিবাসী মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার থাকা সত্ত্বেও সেই ব্যবস্থার কোনো উন্নয়ন না ঘটিয়ে আপনি বলেছেন যে অলচিকি লিপির মতো বিতর্কিত সমস্যায় অধিক গুরুত্ব দিয়ে সাঁওতালদের হাতে ভেপু ধরিয়ে দেওয়া বা ঘোড়ার আগে গাড়ি জড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে সাঁওতালদের শিক্ষায় অগ্রগতির বদলে তাদের সেখান থেকে বাহির করারই একটা ব্যবস্থা। প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব আছে। এতে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। তার সঙ্গে আপনি বলেছেন যে ইংরেজি শিক্ষার প্রয়োজন আছে, কারণ এতে কর্মক্ষেত্রে এবং বহির্বিশ্বে যোগাযোগ রাখার ক্ষেত্রে অনেক উপকারে আসে। আদিবাসীদের উন্নয়ন এবং তাদের মাতৃভাষায় শিক্ষার ভেতর দিয়ে আসলে আমাদের দেশেরও একটা বড় উন্নয়নের যোগ আছে। অনেক ধন্যবাদ। এখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রাক্তন পরিচালক ও অধ্যাপক মহিদাস ভট্টাচার্য মহাশয়কে তার বক্তব্য রাখতে অনুরোধ করব। এখানে বাংলা ভাষা ও লিপি উন্নয়নের ক্ষেত্রে বিদ্যাসাগর যে পদ্ধতি গ্রহণ করেছিলেন, সেই দৃষ্টান্ত সাঁওতালি ভাষা ও লিপি চর্চা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা সহায়ক হতে পারে, বক্তব্যে আপনি যদি সেই দিকটাও আলোকপাত করেন তাহলে খুব ভালো হয়। নমস্কার। আজকের এই ওয়েবিনারে বিদ্যাসাগর স্মরণে আদিবাসী উন্নয়ন ও মাতৃভাষা শিক্ষা এই বিষয়ে আলোচনা করার কথা। উদ্যোক্তারা আমাকে সেই হিসাবে আলোচনায় অংশগ্রহণ করতে বলেছেন। এটি এশিয়াটিক সোসাইটির উদ্যোগে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী স্মরণেই অনুষ্ঠান। উদ্যোক্তাদের পক্ষ থেকে যে বিষয়টি আমার কাছে রাখা হয়েছিল তাতে বিদ্যাসাগরের মাতৃভাষা সম্পর্কে ভূমিকাটি কী ছিল সে নিয়ে বলা হয়েছে। তো আমি আমার পক্ষ থেকে এশিয়াটিক সোসাইটির উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, সঞ্চালক এবং সত্যিবর্গকে কৃতজ্ঞতা জানাই। বিদ্যাসাগরের কর্মজীবন বহু দিককে ব্যক্ত করেছিল এবং এর ফলে তার সম্পর্কে আলোচনা একটা বিস্তৃত বিষয়। তো সেই বিষয়ের ধারাবাহিকতায় মাতৃভাষায় যাওয়ার পরিসর আমাদের নেই বললেই চলে। তো একেবারে মাতৃভাষার বিষয়টিতে আমরা প্রবেশ করব। আমি মাতৃভাষার বিষয়টিকে নিয়েই বলবো, আলোচনা করব এবং তার মাতৃভাষা চর্চার কোনো প্রয়োজনীয়তা আজকের সমাজে রয়েছে কিনা সেই বিষয়টিতে আমরা যাব। ভাষাবিজ্ঞানের ছাত্র হিসেবে যারা ভাষাতত্ত্বের চর্চা করেন তারা জানেন ভাষার বিকাশ নির্ভর করে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। তার মূলত বিষয় হলো ভাষার মধ্যেকার অর্থাৎ ভাষার আঙ্গিক বা ভাষার উপকরণ যা রয়েছে তার কাঠামোগত উন্নয়নের উপর নির্ভর করে। অর্থাৎ ভাষার কাঠামোগত উন্নয়ন যদি সম্ভব করা যায় তাহলে সে ভাষাটির বিকাশ সম্ভব। আর দ্বিতীয় আর একটি বিষয়, ভাষাটির ক্ষেত্রে তার সামাজিক মর্যাদা, তার ব্যবহার, এই বিষয়টি ভেবে দেখতে হয়। কোনো ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে সমাজে সে যে সমাজে ভাষাটি চর্চা করা হবে তার ব্যবহারের ক্ষেত্রে সামাজিক মর্যাদা কতখানি।
আরেকটি ক্ষেত্র রয়েছে, সেটা হলো ভাষা সে একটি বহুভাষিক সমাজে রয়েছে ভাষাটি, মাতৃভাষাটি, না সে একক একটি মাতৃভাষার সমাজ, একক দেশে একটি ভাষা রয়েছে, সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। আরও রয়েছে একটি বিষয়, অর্থাৎ সেই ভাষার জনসংখ্যা কতখানি রয়েছে। কোনো যদি একাধিক ভাষার পরিমণ্ডলে হয়, কোনো মাতৃভাষার জনসংখ্যা যদি খুব কম হয়, তাহলে সে ভাষাটিকে রক্ষা করা, তার পর্যালোচনা করা, তাকে বিকাশ লাভ করানো, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মর্যাদা রক্ষার পেছনে দরকার হয় রাষ্ট্রীয় সহায়তা। অর্থাৎ ভাষার বিকাশের প্রশ্নে দুটো দিক খুব জরুরি। একটা হলো ভাষার অঙ্গ পরিকল্পনা, অঙ্গের উন্নতি বিধান, তার শব্দ ভাণ্ডার, তার ব্যাকরণ, তার লিপি, এইসব ব্যাপারে তার বিষয়টি দেখতে হয়। আরেক দিকে দেখতে হয় তার সামাজিক মর্যাদার বিষয়। এখন বিদ্যাসাগর যখন মাতৃভাষায়, বিদ্যাসাগর নিজের অবদানের স্বাক্ষর রেখেছেন এবং একথা রবীন্দ্রনাথ বারে বারে উল্লেখ করে গেছেন, অর্থাৎ মাতৃভাষাকে তিনি বিশৃঙ্খল জনগণ থেকে সুসংবদ্ধ সৈন্য বাহিনীতে রূপান্তরিত তৈরি করে ভাষাটিকে একটি সংযত রূপ দিয়ে গিয়েছিলেন, এটা বলেছেন রবীন্দ্রনাথ। এবং এই বিষয়টির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দরকার। অর্থাৎ মাতৃভাষা হিসেবে বাংলা তৎকালীন সময়ে যেভাবে আলোচিত হচ্ছিল, বিদ্যাসাগর তা থেকে ভাষাটিকে অন্য একটা অবস্থায় তিনি নিয়ে গেছেন, ভাষার অঙ্গ পরিকল্পনার মধ্য দিয়েও বটে, ভাষার মর্যাদা বৃদ্ধির মধ্য দিয়েও বটে। ভাষার অঙ্গ পরিকল্পনার মধ্যে তার আগেকার যে বাংলা গদ্য আমরা যদি দেখি, একেবারে কলিকাতা কমলালয়, নববিলাস, এই সমস্ত বাংলা যদি আমরা লক্ষ্য করে দেখি, সেই বাংলার সাথে বিদ্যাসাগরের বাংলার একটা পার্থক্য রয়েছে, সূচিত হয়েছে, তা নির্দিষ্ট হয়ে যায়। এখন মাতৃভাষার এই অবস্থান থেকে বিদ্যাসাগর কিভাবে বাংলাকে এই জায়গায় নিয়ে গেলেন, সেই বিষয়টি খুব জরুরি। আসলে তৎকালীন সামাজিক প্রেক্ষাপট এটি ভেবে দেখার দরকার রয়েছে। আর বিদ্যাসাগরের জ্ঞান জগৎ এবং পড়াশোনা, ভাষা বিষয়ে তার চর্চার জগৎ, সেটি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যাসাগর তার ছাত্র জীবনে সংস্কৃত ভাষার ব্যাকরণগত দিক থেকে সাহিত্য, দর্শন সব মিলিয়ে 12 বছর ধরে চর্চা করেছেন এবং একটি ভাষার মধ্যে কি কি বিষয় থাকতে পারে সে বিষয়ে তার সুস্পষ্ট ধারণা হয়েছে। আরেকটি বিষয় তার ধারণা হয়েছিল, দ্বিতীয় একটি ভাষা শিখতে গিয়ে, বিশেষ করে ইংরেজি শিখতে গিয়ে, সংস্কৃত কলেজের বছর 2 শিখেছেন। তার পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজে এসে বিদেশি ছাত্রদের যখন পড়াতে গিয়েছেন, তখন ইংরেজি ভাষা শিক্ষার সঙ্গে তার পরিচয় ঘটেছিল। অর্থাৎ সংস্কৃতের শিক্ষা, ইংরেজির শিক্ষা, এ দুটোর অভিজ্ঞতা তার মনের মধ্যে ছিল এবং তাকে ভিত্তি করেই বাংলা ভাষার এই অঙ্গ পরিকল্পনার কথাটি তাকে ভাবতে হয়েছে। অঙ্গ পরিকল্পনার কথা বললে আমাদের কি বিষয়টি প্রথমে আসে, না বাংলা ভাষার লিপির ব্যাপারটা নিয়ে তিনি ভেবেছিলেন। যখন লিপিকে প্রযুক্তিতে প্রয়োগ করা হয়, ছাপার জন্য প্রযুক্তি হয়, তখন তিনি বাংলা ভাষার কিভাবে ছাপায় ব্যবহার হবে তার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বাংলা ভাষার এই পরিবর্তনের জন্য বাংলা ভাষায় যে বর্ণমালারও তিনি পরিবর্তন ঘটিয়েছিলেন। বর্ণমালায় কোথায় বর্ণ পরিচয়ে যে বর্ণমালা রয়েছে, সেখানে তিনি পরিবর্তন ঘটিয়েছিলেন। পুরনো যে সমস্ত শিশুপাঠ্য বইগুলো ছিল, সেখান থেকে বের করে এনে তিনি বর্ণমালার পরিচয় ঘটিয়েছিলেন। ফলে ভাষার কিভাবে যে লিপি তৈরি করতে হবে, বর্ণমালা তৈরি করতে হবে, সে বিষয়ে তিনি চর্চা করেছেন এবং তাকে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে চর্চা করেছেন। এই বর্ণমালা, বর্ণ পরিচয় সাজিয়ে করেছেন। ভাষার আরেকটি বিষয় তিনি লক্ষ্য করেছিলেন, সেটা তিনি প্রয়োগ যখন করেছেন, একেবারে যদি ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম দিকে আমরা বিবেচনা করে দেখি, তখন তিনি হিন্দি বেতাল 25 থেকে যখন বেতাল 25তে অনুবাদ করছেন, সেই অনুবাদের সময় তিনি ভাষার একটি বিষয় লক্ষ্য করেছিলেন, অর্থাৎ অন্য কোনো ভাষার বিষয়বস্তুকে বা দৈনন্দিন কথ্য ভাষার বিষয়বস্তুর বাইরে যখন অন্য ভাষা থেকে যখন কোনো বিষয়বস্তুকে প্রকাশ করতে হয়, তার জন্য প্রয়োজনীয় শব্দ ভাণ্ডারের প্রয়োজনীয়তা আছে। এই বিষয়টি তিনি সেখানে উল্লেখ করেছিলেন এবং সে কারণেই তিনি দেখা যাচ্ছে যে আসলে নতুন শব্দ ভাণ্ডার কি করে তৈরি করতে হয়, শব্দ ব্যবহার করতে কি করে হয়, তিনি আসলে এই অনুবাদ যখন করছিলেন সেই সময় অত্যন্ত সচেতনভাবে এইটার ভূমিকা নিয়েছিলেন। তিনি সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে সেই শব্দগুলো নিয়েছেন যেগুলো বাংলায় পাঠকের ক্ষেত্রে বোধগম্য হবে। আবার একই সঙ্গে তিনি
চলিত ভাষার যে সমস্ত শব্দ ছিল সেগুলোও তিনি তাতে নিয়েছেন। এখন এখানে যদি বিষয়টাকে একটু বিশ্লেষণ করে দেখা যায় তাহলে দেখা যাবে যে এই শব্দ ভাণ্ডারে তিনি যে শব্দ সংগ্রহ করেছেন, শব্দ মঞ্জুরি আর শব্দ সংগ্রহ বলে দুটো ভাগ রয়েছে, সেখানে যদি বিশ্লেষণ করে দেখেন দেখা যাবে শব্দ মঞ্জুরিতে তৎসম শব্দ, তার ব্যাকরণগত বিশ্লেষণ, ব্যাখ্যা এগুলো যেমন দিয়েছেন, তেমনি একই সঙ্গে শব্দ সংগ্রহে তৎসম শব্দের বাইরে যে সমস্ত আরবি ফার্সি শব্দ, কথ্য বাংলা শব্দ, তদ্ভব শব্দ কি রয়েছে তারও বিশাল তালিকা তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ ভাষার শব্দ ভাণ্ডার কি হবে, অনেকে বিদ্যাসাগর সম্পর্কে তৎসম শব্দের ব্যবহার নিয়ে উল্লেখ করেছেন, কিন্তু বিদ্যাসাগরের এই বিষয়টিকে যদি আমরা ভালো করে বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাবে তিনি যেমন করে কথ্য ভাষার উপকরণেও ভাষাকে সমৃদ্ধ করা যাবে সেটির দ্বারও খুলেছেন, তৎসম শব্দ ব্যবহার করে কিভাবে ভাষাটিকে সমৃদ্ধ করা যাবে সেদিকটা বিদ্যাসাগর লক্ষ্য করেছিলেন। তিনি আরেকটি বিষয় লক্ষ্য করেছিলেন, সেটা হচ্ছে বাংলা ভাষার জ্যোতিচিহ্নের ব্যবহার। এই প্রসঙ্গে মনে পড়ে অক্ষয় কুমার দত্ত একই সময়ে 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন। অক্ষয় কুমার দত্ত ছিলেন তৎকালীন সময়ের বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী একজন মানুষ, যার সঙ্গে অক্ষয় কুমার দত্ত এবং বিদ্যাসাগরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অক্ষয় কুমার দত্ত বৈজ্ঞানিক প্রবন্ধ কিভাবে বাংলায় লেখা যায় তার উদ্যোগ নিয়েছিলেন। তার প্রথম উদ্যোগ হলো তত্ত্ববোধিনী পাঠশালাতে 1841 সালে ভূগোল বইয়ের বাংলায় কিভাবে ব্যবহার করা যেতে পারে তার উদ্যোগ নিয়েছিলেন। এভাবে তিনি অন্যান্য বিজ্ঞান, ভারতীয় উপাসনা সম্প্রদায় নানান ক্ষেত্রে বাংলা ব্যবহার করেছেন এবং জ্যোতিচিহ্নের ব্যবহার তিনি করেছেন। কিন্তু বিদ্যাসাগরের জ্যোতিচিহ্নের ব্যবহারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বিদ্যাসাগর জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু করেছেন অক্ষয় কুমার দত্তের সময়ে, কিন্তু ক্রমাগত তিনি এটির বিশ্লেষণ পরিবর্তন ঘটিয়েছেন। বারে বারেই তিনি এর পরিবর্তন ঘটিয়েছেন। কিভাবে যে আসলে বাংলা ভাষার এই যে জ্যোতিচিহ্ন ব্যবহার করা যাবে তার বিষয়টি তিনি ভেবেছিলেন। কারণ তার আগেকার বাংলা ছিল পয়ার ছন্দ, পদ্যে ছন্দ বাংলা ছিল। পদ্যে ছন্দ থেকে গদ্যে বাংলায় যখন এলো তখন এর আগেকার যে সমস্ত বাংলা অনুশীলন হয়েছিল সে বাংলাগুলোতে কিন্তু বাংলা ভাষার বিশ্লেষণের বিষয়গুলি তেমন করে খুব একটা আলোচনা করা হয়নি, ভালো করে জ্যোতিচিহ্নের ব্যবহার হয়নি এবং জ্যোতিচিহ্নের ব্যবহারে প্রত্যেকেই নানান বৈচিত্র্য দেখিয়েছেন। বিদ্যাসাগর কিন্তু এই জ্যোতিচিহ্নের ব্যবহারে যে দক্ষতা দেখিয়েছেন তা যে কোনো জায়গায় বেতাল পঞ্চবিংশতির যে কোনো একটা পাতা খুললেই বোঝা যাবে। আজকের দিনে আমাদের পক্ষে অনেক সময় সেই বিষয়টি বুঝে ওঠা খুবই কঠিন, কারণ আমরা যদি দেখি যে এর ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যেটি তিনি চর্চা করেছেন তার সময় আগেকার পূর্ববর্তী বাংলায় একটা জ্যোতিচিহ্নের ব্যবহারে যদি লক্ষ্য করি আমরা দেখা যাবে যেমন একটা অংশ, যদি ছোট অংশ আপনাদের কাছে পড়া যায়, তোতা ইতিহাস চণ্ডীচরণ মুন্সির একটা বাংলা তিনি লিখছেন। বাংলায় সেখানে জ্যোতিচিহ্নের ব্যবহার নেই, গোটা বাংলাটাই পড়ে যাচ্ছেন। পড়ছি একটুখানি অংশ এই তোতা ইতিহাস থেকে। পরে তোতা কহিতে লাগিল, এক দেশে ফরক বেগ নামে এক সয়দাগর ছিলেন, তাহার গৃহেতে এক গানি তোতা থাকিত। সয়দাগরের বিদেশ গমন উপস্থিত হইল, ইহাতেই সেই সয়দাগর আপনার সকল অর্থ এবং আর দ্রব্য সামগ্রী সকল তোতাকে সমর্পণ করিয়া বাণিজ্যার্থে নানা দেশ ভ্রমণ করিতে গেলেন এবং বাণিজ্যের কারণ সেখানে কিছু দিবস রহিলেন। বাক্য শেষ এখানেই। এই ছিল তোতা কাহিনী, তোতা ইতিহাস চণ্ডীচরণ মুন্সির রচনা থেকে। কিন্তু বিদ্যাসাগরের বাংলায় যদি আমরা এসে পৌঁছি, যে বাংলা গদ্য, সেখানে কিন্তু দেখা যাবে যে বাংলা গদ্যের এক বিশেষ বৈশিষ্ট্য। ছোট একটি বাক্য আমরা যদি পড়ি, সে উপবিষ্ট হইয়া কহিল, বৎসে বাল্যকালে অনেক যত্নে তোমায় মানুষ করিয়াছি। ছোট একটি বাক্য, এর সে উপবিষ্ট হইয়া কহিল একটি কমা দিয়েছেন, বৎসে আহ্বান করার জন্য অ্যাড্রেসিং মার্ক সম্বোধনের চিহ্ন দিয়েছেন, বাল্যকালে কমা অনেক যত্নে কমা তোমায় মানুষ করিয়াছি। এইখানটা যদি আমরা লক্ষ্য করি, একটি বিষয় লক্ষ্য করা যাবে, বিদ্যাসাগর কোথায় কোথায় কমা এবং ছেদ দিয়েছেন এবং কেন দিয়েছেন। এর কারণ কিন্তু অনুসন্ধান করলে অন্য সকলের ক্ষেত্রেই বিদ্যাসাগর ব্যতিক্রমী। আসলে এটা তিনি ছাত্রদের, শিক্ষার্থীকে দিচ্ছিলেন পাঠ্য হিসেবে, পাঠ্য বিষয় হিসেবে। শিক্ষার্থীকে ছেদচিহ্ন দিয়ে অর্থবোধের ধারণা জন্ম দেওয়া তার ছিল মূল লক্ষ্য। আমি যদি এখনই আমি আরেকবার পড়ি, আমরা সাধারণভাবে দেখব এখানে থেমে থেমে দেখা যাবে যথার্থ অর্থের উপলব্ধি ছাত্রের পক্ষে খুবই সম্ভব। সে উপবিষ্ট হইয়া কহিল, বৎসে বাল্যকালে অনেক যত্নে তোমায় মানুষ করিয়াছি।
এই যে ছেদ চিহ্নের ব্যবহার এবং যা বিষয়বস্তুকে খুব স্পষ্ট করে আমাদের সামনে এনে দেয়, এবং দীর্ঘ বাক্যও যদি হয় সেক্ষেত্রেও তিনি দেখবেন এভাবেই আসলে নতুনভাবে বিষয়টিকে তিনি উপস্থাপিত করেছেন। অর্থাৎ তার যে ছেদ চিহ্নের ব্যবহার সেটা কিন্তু কেবল মাত্র ইংরেজির অনুকরণে নয়, তিনি বাংলা ভাষার অর্থের উপলব্ধি হবে, বাংলা ভাষার পদগুচ্ছের গঠন কাঠামো কেমন হবে তাকে ভিত্তি করে তিনি আসলে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। এবং সেক্ষেত্রে তার এই ব্যবহার কিন্তু অন্য সকলের থেকেই ব্যতিক্রমী। এটা তিনি কেবল করেছেন আমি সংস্কৃত কলেজে আসার পূর্বে, কিন্তু এর রচনাকাল 1846 সাল। 1846 সালে তিনি এগুলো করছেন। এরপরে তিনি 1848 সালে যখন রচনা করছেন বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস 1848-এ, সেখানেও সেই একই রীতি। আরেকটা রীতি রয়েছে, তিনি খুব এই বিষয়টাকে এমনভাবে বলেন যেন গল্প বলার চলে শিক্ষার্থীকে গল্প বলে যাচ্ছেন। বলছেন, ইহা শুনিয়া বেতাল পূর্বকৃত প্রতিজ্ঞা অনুসারে শ্মশানে গিয়া পূর্ববৎ বৃক্ষে লম্বমান হইল। রাজাও তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবন করিয়া তাহাকে বৃক্ষ হইতে অবতারণ পূর্বক স্কন্ধে করিয়া সন্ন্যাসীর আশ্রম অভিমুখে চলিলেন। কমা, সেমিকোলন, পূর্ণচ্ছেদ। এখানে বাক্যের শেষ হচ্ছে, পূর্ণচ্ছেদে গোটা বাক্য শেষ হচ্ছে, কিন্তু বাক্যের মধ্যে আর যে বাক্য অংশগুলি রয়েছে সেগুলো কথোপকথনের সময়, গল্প বলার সময় স্পষ্ট হয়ে যায়। এখানে যেমন এই যে সেমিকোলন ব্যবহার করেছেন, ইহা শুনিয়া বেতাল পূর্বকৃত প্রতিজ্ঞা অনুসারে শ্মশানে গিয়া পূর্ববৎ বৃক্ষে লম্বমান হইল। হইল মানে পূর্ণচ্ছেদ কিন্তু এখানে হচ্ছে না, হইল। রাজাও তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইয়া তাহাকে বৃক্ষ হইতে অবতারণ পূর্বক স্কন্ধে করিয়া সন্ন্যাসীর আশ্রম অভিমুখে চলিলেন। যে বিষয়টি আমি বলতে চেয়েছি, বিদ্যাসাগরের জ্যোতিচিহ্ন ব্যবহারের যে কাণ্ডজ্ঞান সেটা বোধহয় অন্য সকলের চেয়ে অনেক পরিশীলিত, পরিমার্জিত, আর তিনি এই জ্যোতিচিহ্নের ব্যবহারটিকে ধারাবাহিকভাবে পরিবর্তন করেছেন। এই হচ্ছে তার জ্যোতিচিহ্নের ব্যবহার। রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের এই যে ভাষাকে সুসংযত, সুসংবদ্ধভাবে প্রকাশ করার জন্য বলেছিলেন, এবং সেক্ষেত্রে রবীন্দ্রনাথের উক্তিটিও আমাদের বোধহয় ফেলে দেওয়া ঠিক হবে না। রবীন্দ্রনাথের বিষয়টি আমাদের একটু খেয়ালে রাখতে হবে, কারণ সেটার মধ্যে রয়েছে অন্য একটি বিষয়। আজকের আধুনিক ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে তাকে অন্যভাবে বিষয়টা উল্লেখ করা যেতে পারে। যেমন তিনি বলছেন যে তিনি গদ্যের পদগুলির মধ্যে একটা ধ্বনি সামঞ্জস্য স্থাপন করিয়া তাহার গতির মধ্যে একটি অনতিলক্ষ্য ছন্দস্রোত রক্ষা করিয়া সৌম্য এবং সরল শব্দগুলি নির্বাচন করিয়া বিদ্যাসাগর বাংলা গদ্যকে সৌন্দর্য ও পরিপূর্ণতা দান করিয়াছেন। এখানে যেটি বলার, অর্থাৎ তিনি যখন নতুন শব্দ ব্যবহার করছেন, নতুন পদগুচ্ছ, ফ্রেজ তৈরি করছেন, সেই পদগুচ্ছের মধ্যে ধ্বনি সামঞ্জস্য, সেই পদগুচ্ছের মধ্যে অন্যান্য বিষয়গুলিকে কিভাবে যুক্ত করা যাবে সেই বিষয়গুলিকে যুক্ত করে বাক্যের শৈলী এবং সৌন্দর্য, ছন্দ, ধ্বনি সব দিকে লক্ষ্য করেছেন। অর্থাৎ বাক্যের গদ্যের ছন্দ, গদ্যের ধ্বনি ব্যবহার করেছেন। আমাদের ভাষাতত্ত্বের ইতিহাসে পদগুচ্ছ গঠনের একটা রয়েছে যে শব্দের সঙ্গে শব্দের অব্যবহিত সম্পর্ক শব্দের পদগুচ্ছের সৌন্দর্য বৃদ্ধি করে। তিনি যখন সংস্কৃত থেকে একটি শব্দ নিয়েছেন, সেই শব্দটিকে যখন আরেকটি শব্দের সঙ্গে যুক্ত করা হয় তখনই শব্দের মধ্যে আকাঙ্ক্ষা ও যোগ্যতা জন্ম নেয়। ভাষায় এই আকাঙ্ক্ষা, যোগ্যতা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটি মাতৃভাষা অত্যন্ত স্থায়ী উপকরণে রূপান্তরিত হয়ে যায় এবং পদগুচ্ছটি অত্যন্ত গ্রহণযোগ্য হিসেবে আমাদের কাছে এসে দেখা দেয়। এইটি কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন। এভাবেই তিনি আসলে ভাষার বিবর্তনের বিষয়টিকে খেয়াল করেছিলেন। পদগুচ্ছ বাক্যের গঠনের ক্ষেত্রেও, পদগুচ্ছ গঠনের ক্ষেত্রে এভাবে মাতৃভাষার বিকাশ করেছিলেন। আরেকটি বিষয় রয়েছে, মাতৃভাষার বিকাশ নির্ভর করে যে আসলে শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার কতখানি চর্চা হয়েছে। বিদ্যাসাগর যে মাতৃভাষার বিকাশ করেছেন, অর্থাৎ প্রথাগত শিক্ষার বিকাশের পর্যায় অনুসারে মাতৃভাষা কিভাবে ব্যবহার হবে সে বিষয়ে তার সজাগ দৃষ্টি ছিল। অর্থাৎ বর্ণপরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, বা ধরুন বোধোদয় বা জীবনচরিত, এগুলো যে কিভাবে কোন স্তরের ছাত্রদের পড়ানো হবে তিনি সেদিকে খুব খেয়াল ছিল। অর্থাৎ মাতৃভাষাকে ধারে ধারে ধীরে ধীরে স্তরে স্তরে বিকশিত করার ব্যাপারটি ছিল। প্রথাগত শিক্ষা যেমন করে বিকশিত হচ্ছে তার ভিত্তিতেই মাতৃভাষার বিকাশের বিষয়টি ছিল। ফলে বিদ্যাসাগরের উদ্যোগে মাতৃভাষার বিকাশ নানা দিক থেকে সমৃদ্ধ হয়েছে এবং সমৃদ্ধ হয়ে তবে গিয়ে আসলে দাঁড়িয়েছে। এবং আবার একই সঙ্গে তিনি এটিকে বিশ্ব লেখাপড়ার স্তরে ভাষাটির চর্চার সুযোগ করে দেওয়ার জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন। আমরা যারা জানি, সংস্কৃত কলেজে তিনি বলেছিলেন যদি উৎকৃষ্ট বাংলা রচনা করতে হয় তাহলে সংস্কৃতের ক্ষেত্রে
বাংলা ভাষার ছাত্র যারা হবে তারা একদিকে সংস্কৃত পড়বে আর একদিকে ইংরেজি পড়বে। দুটো কারণে তিনি বলেছিলেন। সংস্কৃত পড়ার কারণ হলো নতুন শব্দ ভাণ্ডার সংগ্রহ করার জন্য, আর ইংরেজি পড়তে বলেছিলেন ইংরেজি সাহিত্য থেকে বিষয়বস্তুকে নিয়ে এসে সেই ভাষার বিষয়বস্তুকে বাংলা ভাষায় প্রকাশ করার জন্য। এটি ছিল তার মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে করেই আসলে তিনি বাংলা ভাষার বিকাশ ঘটিয়েছিলেন। অর্থাৎ কোনো ভাষাকে বিকশিত করতে গেলে সেই ভাষাকে নিঃসন্দেহে আরেকটি উন্নত ভাষা বলতে যে ভাষায় বহু বিষয়ের চর্চা হয়েছে সে ভাষার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। অন্যদিকে নিজের ভাষার শব্দ ভাণ্ডার তৈরি করতে গেলে যে তার ঐতিহ্য রয়েছে, যে তার ইতিহাস রয়েছে, তার পারিপার্শ্বিক যে ভাষার জগৎ রয়েছে সেখান থেকে উপকরণ সংগ্রহ করতে হবে। এই জন্য সংস্কৃত কলেজে তিনি ভাষা পড়ানোর সময় ইংরেজি এবং সংস্কৃত দুটো ভাষাকেই পড়াতে হবে, আবার একই সঙ্গে বিজ্ঞান পড়াতে হবে, নতুন পাঠ্যবস্তু আনতে হবে এবং বিদেশি সাহিত্য থেকে আসার জন্য তারও বিষয়বস্তু নিয়ে আসতে হবে। এই প্রয়োজনীয়তা বোধ তিনি বুঝেছিলেন। অর্থাৎ মাতৃভাষা বিকাশের স্তরে স্তরে যে বিষয়গুলি রয়েছে সেগুলি তিনি ভেবেছিলেন। এখন আজকের যদি আমরা আদিবাসী ভাষাগুলোকে, আদিবাসী শব্দটি আমি ব্যবহার করতে চাই না, আদি অধিবাসীদের ভাষা বা আমাদের দেশে মাতৃভাষা, আমাদের দেশে ভারত সরকারের নিয়ম অনুযায়ী মাতৃভাষার সংখ্যা হলো 270। এখন এই 270টি মাতৃভাষার মধ্যে 22টি ভাষা ভারতবর্ষের সংবিধানে রয়েছে। এর বাইরের ভাষাগুলি কিন্তু প্রায় উপেক্ষিত হয়ে আছে। সে ভাষাগুলিকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে সে ভাষাভাষীর মানুষকে ভাবতে হবে কি করে সেই ভাষার অঙ্গ পরিকল্পনা করা যেতে পারে, অর্থাৎ ভাষার উপকরণ কিভাবে গড়ে তোলা যেতে পারে, কি করে তার শব্দ ভাণ্ডার, কি করে তার বাক্য রীতি গঠন, কি করে তার ফ্রেজ গঠন, এগুলো কি করে করা যেতে পারে, এগুলো তাদেরকে উদ্যোগ নিয়ে করতে হবে। আরেকটি বিষয়ের দিকে তাকে খেয়াল রাখতে হবে, তা হলো যে ভাষার অন্য একটি দিক, সেটা হলো যে ভাষার ব্যবহারের দিক। এই ভাষার ব্যবহারের দিকটিও খেয়াল রাখতে হবে। বাংলা ভাষার ব্যবহারের দিকে বিদ্যাসাগর নিজে সাহিত্য রচনা করেছিলেন। সাহিত্য রচনা করে যে দ্বার খুলে দিয়েছিলেন, এই মাতৃভাষাগুলিকেও কিন্তু তাদের সাহিত্য রচনা করে দ্বার খুলে দিতে হবে, সাহিত্যের চর্চা হবে, শিক্ষার স্তরে স্তরে ভাষাগুলিকে নিয়ে যেতে হবে, তবে কি এই ভাষাগুলি সমৃদ্ধ হবে। আমাদের দেশে যে 270টি মাতৃভাষা রয়েছে তার মধ্যে এমন বেশ কিছু মাতৃভাষা রয়েছে যাদের জনসংখ্যা 1 লক্ষের বেশি। সেই মাতৃভাষাগুলিকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই তাহলে সেই মাতৃভাষাগুলিকে পেতে হবে তার অঙ্গ পরিকল্পনা এবং তার প্রশাসনিক মর্যাদা পেতে হবে। সাঁওতালি ভাষার একটি প্রশাসনিক মর্যাদা তৈরি হয়েছে দীর্ঘদিন পরে, 2004 সালে হয়েছে, সংবিধানের তার একটি 8ম তফসিলিভুক্তর নাম হয়েছে। কিন্তু অন্যান্য ভাষাগুলি 8ম তফসিলিভুক্ত হওয়ার সুযোগ কিন্তু এখনো পর্যন্ত জন্ম নেয়নি। ফলে সেগুলো কিন্তু বহু মানুষ সে ভাষায় কথা বলেন, সাহিত্য রচনা করেন, এমন বহু ভাষাই রয়েছে আমাদের দেশে যে মাতৃভাষাগুলোর চর্চা কিন্তু হয়নি। সেই মাতৃভাষাগুলিকে যদি আমরা আমাদের আলোচনার মধ্যে তার সমৃদ্ধির কথা ভাবতে চাই বিদ্যাসাগরের পদ্ধতিকে সামনে রেখে, তাহলে আমাদের সেই ভাষাগুলির অঙ্গসজ্জা, অঙ্গ পরিকল্পনা কিভাবে হবে তা আমাদের ভেবে দেখতে হবে, সেভাবে উদ্যোগ নিতে হবে। আলোচকরা যারা আলোচনার আয়োজন করেছেন তারা বলেছেন বর্তমান জাতীয় শিক্ষানীতির কথা, তারা সেখানে মাতৃভাষার কথা বলেছেন, কিন্তু আমাদের দেশে জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার কথাটি অত্যন্ত অস্পষ্ট। মাতৃভাষা বলতে কি কি বোঝায় সেই দৃষ্টিভঙ্গিটি স্বচ্ছ আমাদের কাছে আজকে আর নেই। কারণ মাতৃভাষা বলতে যা বোঝা হয়েছে, ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার গত 70 বছর ধরে যেটিকে মাতৃভাষা বলে এসছেন, এখন শিক্ষানীতিতে সেই মাতৃভাষাগুলি সত্যিই বিকশিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ ভারতবর্ষের ভাষাভিত্তিক রাজ্য গড়ে ওঠার ফলে ভারতবর্ষের কিছু ভাষা অত্যন্ত মর্যাদার সঙ্গে অনুশীলিত হয়। সেগুলো বিভিন্ন রাজ্য, বাংলা, ওড়িয়া, অসমিয়া, মারাঠি, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি, এই ভাষাগুলি একভাবে সমৃদ্ধ হয়, চর্চা পায়, এক ধরনের সরকারি সাহায্য, প্রশাসনিক সমর্থন পেয়ে রয়েছেন। আবার 3 ল্যাঙ্গুয়েজ পলিসি হিসেবে ইংরেজি, বাংলা, ইংরেজি, হিন্দি এবং রাজ্যের প্রমুখ ভাষাগুলি, 8ম তফসিল ভাষাগুলো সেখানে গুরুত্ব পেয়েছে। কিন্তু এর বাইরে ভারতবর্ষের ভাষার হিসেবে 2011 সেন্সাস অনুসারে যদি ভাষা বিশ্লেষণ করে দেখা যায়, ভারতবর্ষের মাতৃভাষার সংখ্যাই হচ্ছে 270টি ভাষা। এই 270টি ভাষার মাত্র 22টি ভাষা ভারতবর্ষের এই সংবিধান স্বীকৃত 8ম তফসিলিভুক্ত ভাষা। তাহলে বাকি যে 248টি ভাষা রয়েছে সেই মাতৃভাষাগুলির বিকাশ কি হবে? সাঁওতালি সে সমস্যা থেকে মুক্ত, কারণ সাঁওতালি 2004-এ ভারতবর্ষের 8ম তফসিলের মধ্যে গিয়েছে।
কিন্তু বাকি যে ভাষাগুলি রয়েছে সেগুলো মাতৃভাষার বিকাশ কেমন হবে, তার অঙ্গ পরিকল্পনা কিভাবে হবে, তার রাষ্ট্রীয় ভূমিকা কেমন হবে, ভারতবর্ষের দেশ পরিচালনা করতে সে ভাষাগুলির অবস্থান কি, সেগুলো বিচার করে দেখতে হবে। তা না হলে এই ভারতবর্ষের মাতৃভাষার বিকাশ কিন্তু বিদ্যাসাগর যে পদ্ধতিতে মাতৃভাষার বিকাশ করেছিলেন তার যুগে, তা কিন্তু সম্ভব হবে না। আমাদের দেশে মাতৃভাষার বিকাশ বিদ্যাসাগর স্মরণে করতে চাইলে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে তা কখনোই সম্ভব নয়। জাতীয় শিক্ষানীতিতে বলে দেওয়া হয়েছে, একটা জায়গায় বলেছেন তারা সেকশন 4-এ, wherever possible the medium of instruction until at least grade 5 but preferably till grade 8 and beyond will be the home language, mother language, local language, regional language. This is a confusing talk. এটা একটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া। ভারতবর্ষের যেখানে যেমন সুযোগ, এই কথাটি বললে দুটো সম্ভাবনা জন্ম নেয়। সরকার ঘোষণা করছেন যে আসলে এখানকার ভাষার ব্যাপারটা বিন্যস্ত নয়, প্রশাসনিক ক্ষেত্রে সমান অধিকার বা অধিকারের অর্থে বিন্যস্ত নয়। ফলে এটা নিয়ে একটা সমস্যা রয়েছে, তা প্রমাণ করে এতগুলো অবলিক ব্যবহারের ক্ষেত্রে। আরেকটি বিষয় এখানে অবলিক ব্যবহার হয়, ভাষার যে সমস্ত ছাত্রছাত্রী, যে সমস্ত ভাষা সম্প্রদায়ের ছাত্রছাত্রী তাদের মাতৃভাষা হিসেবে গৃহে যে মাতৃভাষাটা শিখে আসেন সেটা কিন্তু হোম ল্যাঙ্গুয়েজ নয়, মাতৃভাষা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পার্থক্য। যেমন ধরা যাক, কুরমালি ভাষার একটি ছেলে পশ্চিমবঙ্গে বাংলার রাজ্য ভাষা সে পড়তে বাধ্য হয়, আবার বাংলার রাজ্য ভাষা পড়ে তার প্রতিবেশী হিন্দি ভাষাটাকেও সে জানতে বাধ্য হয়, আবার হিন্দি যেহেতু কেন্দ্রের ভাষা ত্রিভাষা পলিসি অনুসারে সেটা জানতে হয়, আবার একই সঙ্গে তাকে বিশ্বের দরবারে যেতে হলে ইংরেজি ভাষা জানতে হয়। অর্থাৎ এই যে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যে চলে যাওয়ার যে বিষয়টি থাকে, সেটি কিন্তু এই সকল ভাষার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে একটা সুযোগ রয়েছে। ফলে এক্ষেত্রে বিচার করে দেখতে হবে এই শিক্ষানীতি যথার্থই কি মাতৃভাষা বলতে চাইছে, না এই স্ল্যাশ দিয়ে অল্টারনেটিভ দেখিয়ে আসলে যে ভাষাগুলি শক্তিশালী অভিভাবকদের সেই দিকে যাওয়ার প্রবণতা বাড়াচ্ছেন। আলটিমেটলি কুরমালি ভাষীরা বাংলা ভাষায় হবে পশ্চিমবঙ্গে, সাঁওতালি ভাষীরা পশ্চিমবঙ্গে বাংলা ভাষার চেষ্টা করবে, বা ভিলি ভাষীরা রাজস্থানে হিন্দি ভাষীতে যাওয়ার চেষ্টা করবে, কারণ সেই স্ল্যাশ অল্টারনেটিভ যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহারের সুযোগ রয়েছে সেই বিষয়গুলির কারণে। ফলে মাতৃভাষার বিকাশের ক্ষেত্রে যদি আমরা আজকে বিদ্যাসাগরের ভিত্তিতে করতে চাই, তাতে অঙ্গসজ্জার পরিকল্পনা নিতে হবে মাতৃভাষা ভাষীদের, সেই ভাষার মানুষদের। একই দিকে রাষ্ট্রীয় ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে মর্যাদাটিকে বাড়িয়ে তুলতে হবে, মর্যাদা বাড়াতে হবে, রক্ষা করতে হবে, সচেতনভাবে, পরিষ্কারভাবে, কোনোরকমভাবে তার মধ্যে চাতুরি না রেখেই সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতিতে যথার্থভাবে থাকতেই হবে। আজকে যদি মাতৃভাষার যথার্থ বিকাশ চাই, তাহলে মাতৃভাষাগুলিকে, যে মাতৃভাষাগুলি উপেক্ষিত তাদেরকে তার প্রতিবেশী যে প্রমুখ ভাষাগুলি রয়েছে, প্রধান ভাষাগুলি রয়েছে, সেখান থেকেও তাদেরকে উপকরণ নিতে হবে। আবার একই সঙ্গে বিশ্বের দরবারে তাদেরকে হাজির হতে গেলে ইংরেজির সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ইংরেজির সঙ্গে সম্পর্ক একদিকে, আবার একদিকে তার প্রতিবেশী যে প্রমুখ প্রধান ভাষাগুলি রয়েছে সেগুলোর মধ্যে সম্পর্ক রাখতে হবে। এই দুই সম্পর্কের ভিত্তিতে মাতৃভাষাগুলির বিকাশ সম্ভব, আদারওয়াইজ অন্যথায় মাতৃভাষার বিকাশ সম্ভব হবে না। মাতৃভাষা আমাদের দেশে 3 ল্যাঙ্গুয়েজ পলিসির কারণে, আমাদের দেশে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা সংবিধানের তফসিলভুক্ত প্রাদেশিক যে প্রধান ভাষাগুলি রয়েছে তাদের জাতাকলে পড়ে মাতৃভাষাগুলি তাদের অস্তিত্ব হারিয়ে ফেলতে পারে। এই সমস্যা কিন্তু আমাদের দেশে দেখা দিয়েছে। এবং সুতরাং আজকের যদি জাতীয় শিক্ষানীতিতে যথার্থভাবেই মাতৃভাষার অনুশীলন করার দাবিকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সকল মাতৃভাষাভাষীকে তাদের ভাষাকে কিভাবে এই অনুশীলনের পর্যায়ে, শিক্ষার স্তরে, সাহিত্যের স্তরে, মাধ্যমে, প্রচার মাধ্যমে নিয়ে যেতে পারে সেদিকে উদ্যোগী হতে হবে। একটি কথাই শেষ করার যে আমাদের দেশে মাতৃভাষার সংখ্যা রয়েছে, এমন কিছু মাতৃভাষা রয়েছে যাদের জনসংখ্যা খুব কম। সেই মাতৃভাষাগুলিকে কতখানি আমরা শিক্ষার বিভিন্ন স্তরে নিয়ে যেতে পারবো সে নিশ্চয়ই সংশয়ের বিষয়। সে ভাষাগুলিকে রক্ষা, বাঁচানোর চেষ্টা সততার সঙ্গে সরকার করবেন, কিন্তু বাকি মাতৃভাষাগুলি যেগুলো চর্চার সুযোগ রয়েছে, ভৌগোলিকভাবে যে বিন্যাস রয়েছে, যদি তাদের সংগঠিত অবস্থায় থাকে, তাদের শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা সরকারকেই করতে হবে এবং যাদের মাতৃভাষা তাদেরকেও এগিয়ে আসতে হবে।
বিদ্যাসাগর বাংলা থেকে এগিয়ে এসেছিলেন, বিদ্যাসাগর তৈরি হতে হবে অন্যান্য মাতৃভাষাগুলির মধ্য থেকেই বেরিয়ে আসতে হবে, এসেই এই বিষয়টিকে প্রতিষ্ঠা করার দাবিকে এগিয়ে যেতে হবে। তবে গিয়ে বিদ্যাসাগরের মাতৃভাষার যে পদ্ধতিতে তিনি অনুশীলন করেছিলেন, যে পদ্ধতিতে মাতৃভাষাকে একটা জায়গায় পৌঁছাতে পেরেছিলেন, সেখানে আমরা পৌঁছতে পারবো। না হলে কিন্তু মাতৃভাষার রক্ষা সম্ভব হবে না, বিদ্যাসাগর স্মরণের যথার্থ থাকবে না। নমস্কার, এই পর্যন্ত থাকলো। বহু বিষয় বাকি থেকে গেল, কারণ এই আলোচনা এই স্বল্প পরিসরে 20 মিনিটের পরিসরে এই আলোচনা অত্যন্ত একটি জটিল প্রক্রিয়া। এই সীমাবদ্ধতা আমার ব্যক্তিগত, আমার ত্রুটি আমি স্বীকার করে নিচ্ছি শ্রোতাদের কাছে। ভবিষ্যতে কখন সময় হলে এই নিয়ে যদি দীর্ঘ পরিসর পাওয়া যায়, আলোচনা করা যেতে পারে। নমস্কার। ধন্যবাদ অধ্যাপক মহিদাস ভট্টাচার্য মহাশয়। বাংলা ভাষা ও লিপি উন্নয়নে বিদ্যাসাগর যে পরিকল্পিত পদ্ধতি গ্রহণ করেছিলেন তার বিস্তৃত আলোচনা আপনি করলেন। তার সঙ্গে আদিবাসী তথা সাঁওতাল জনগোষ্ঠী যারা নিজেদের ভাষা ও লিপি বিদ্যাসাগর অনুসৃত পদ্ধতি দিয়ে উন্নয়ন ঘটাতে চান, তাদের কিছু রূপরেখাও আপনি বলে দিয়েছেন। যেমন সেই ভাষার অঙ্গ পরিকল্পনা তৈরি করা, রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াও প্রতিবেশী উন্নত ভাষা থেকে রসদ গ্রহণ করা ইত্যাদি। জাতীয় শিক্ষানীতিতে যে 3টি ভাষানীতির কথা বলা হয়েছে, সেখানে মাতৃভাষা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা নেই। ফলে তার ভেতরে থেকে বিদ্যাসাগর অনুসৃত পদ্ধতি দিয়ে ছোট ভাষাগুলি কতটুকু উন্নয়ন ঘটাতে পারবে সে বিষয়ে আপনার সংশয় আছে। যেমন সেই ভাষাগুলির অঙ্গসজ্জা, রাষ্ট্রের স্বীকৃতি, শব্দভাণ্ডার, ব্যাকরণগত উন্নয়ন না থাকায় তারা যে রাজ্যে বাস করে সেই রাজ্যের উন্নত ও ভাষার দিয়েই তারা শিক্ষা গ্রহণ করে। ফলে নিজেদের মাতৃভাষা বিকাশের কোনো সুযোগ সেখানে পাওয়া যায় না। তার পরিবর্তে আদিবাসী ভাষা বিদ্যাসাগর অনুসৃত পদ্ধতি গ্রহণ করলে অনেক বেশি সহায়ক হতে পারে। ধন্যবাদ। এখন অধ্যাপক পবিত্র সরকারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। পবিত্রদা 2001 সালে রাজ্য সরকার গঠিত সাঁওতালি লিপি নির্ধারণ কমিটির অধ্যক্ষ ছিলেন। একজন ভাষাবিদ ও লিপি বিশেষজ্ঞ হিসেবে পবিত্রদার কাছে জানতে চাইব, অলচিকি একটা লিপি হিসেবে কতটা যথাযথ ও বিজ্ঞানসম্মত, এবং সাঁওতালি ভাষা ও সাহিত্য চর্চা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি যদি কিছু পরামর্শ দিতে পারেন। পবিত্রদা। আমার ভালো লাগছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বর্ষ উপলক্ষে বিশেষ করে সাঁওতাল ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে একটি বৈদ্যুতিন আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যাসাগরের শেষ জীবনের সঙ্গে দরিদ্র সাঁওতালদের যে যোগ, তার মর্মগ্রাহী আখ্যান আমরা সবাই জানি। বিদ্যাসাগরকে যেমন তারা যত্ন করতেন, বিদ্যাসাগর তাদের প্রাণ দিয়ে ভালোবাসতেন, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। কাজেই এই উপলক্ষটি সাঁওতাল ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে কথা বলবার একটি সত্যি সঙ্গত উপলক্ষ। আমি আমার কথাকে দুভাগে ভাগ করব। এক হচ্ছে শিক্ষার লিপিগত যে সমস্যা অনেকটা কেটেছে বলে আমি জানি, তবুও সমস্ত দূর হয়নি। যার উৎস ছিল যে সাঁওতালদের নানা রাজ্যে, নানা অঞ্চলে, এমনকি নানা দেশে
বাংলাদেশেও বেশ কিছু সাঁওতাল আছেন। এই নানা দেশে ছড়িয়ে থাকার জন্যে তারা একটি লিপিতে লেখাপড়া করতে পারতেন না। বিহার, আগেকার মানে ঝাড়খণ্ড তখনও হয়নি, বিহার এবং অন্যান্য অঞ্চলে, মধ্যপ্রদেশ অঞ্চলে হয়তো দেবনাগরী লিপিতে তাদের লেখাপড়া করতে হতো। আবার যেখানে খ্রিস্টান মিশনারিদের প্রভাব বেশি ছিল সেখানে রোমান লিপিতে তাদের লেখাপড়া করতে হতো। ওড়িশাতে ওড়িয়া লিপিতে লেখাপড়া করতে হতো। পশ্চিম বাংলায় বাংলা লিপিতে লেখাপড়া করতে হতো। অসমে চা বাগানে যারা গেছেন তাদের ছেলে মেয়েদের অসমিয়া লিপিতে লেখাপড়া করতে হতো, বাংলাদেশে হয়তো আবার বাংলা লিপিতে। এই যে লিপি বিচ্ছেদ, লিপি বিভাজনের মতো, মানে গ্রাফিক ডিভাইড ইংরেজিতে বলা যায়, এটা তাদের পক্ষে ভালো হয়নি এই অর্থেও যে তাদের নিজেদের ভাষা শিক্ষারও সুযোগ তেমন ছিল না। আমাদের দেশে সংবিধানে যখন 1950 নাগাদ প্রথম সংবিধান বিধিবদ্ধ হলো, তখন ভাষার যারা চিন্তা করেছিলেন, ভাষা সংক্রান্ত পরামর্শ যারা দিয়েছিলেন, তারা এই আদিবাসী ভাষাগুলোকে ধর্তব্যের মধ্যে আনেননি। একটা কারণ ছিল যে তারা ভেবেছেন যে সাহিত্য আছে যেসব ভাষা, বিশেষ করে লিখিত এবং মুদ্রিত সাহিত্য, সেই সব ভাষাই মর্যাদা সম্পন্ন, সেই সব ভাষা নিয়েই আমরা ভাবনা চিন্তা বেশি করব। আদিবাসীদের ভাষাগুলো তো তখনও যথেষ্ট পরিমাণে মুদ্রিত সাহিত্য উপস্থাপন করতে পারেনি, ফলে সেই সব ভাষার দিকে তাদের নজর খুব একটা পড়েনি। ফলে আমরা জানি 1950 সালে 14টি ভাষা যখন অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হলো, তার মধ্যে সব ভাষাই ছিল মূলত উন্নত সাহিত্যের ভাষা, আদিবাসী ভাষা একটিও ছিল না। এবং নানা কারণে অবিচারও হয়েছে, রাজনৈতিক কারণে বা অর্থনৈতিক কারণে। যেমন বোধ হয় 1967 না 1969 সালে সংবিধান সংশোধন করে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হলো অষ্টম তফসিলের মধ্যে। কিন্তু এই সিন্ধি ভাষার সত্যি তো কোনো রাজ্য ছিল না, কোনো এক জায়গায় সিন্ধি ভাষীরা সংহত, হয়তো তখনকার বম্বেতে তারা ছিলেন বেশি, বা গুজরাটে কিছু ছিলেন, কিন্তু তাদের নিজেদের রাজ্য ছিল না। কিন্তু যেহেতু সিন্ধি ভাষীরা খুব প্রভাবশালী ছিলেন আর্থিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে, সেহেতু সিন্ধি ভাষার দাবি উঠল এবং সেই দাবি গ্রহণ করা হলো। ফলে আদিবাসী ভাষার দাবি শুনতে শুনতে আমাদের 2001 হয়ে গেল, যখন সাঁওতালি, বোডো ইত্যাদি আদিবাসী ভাষা সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হলো। ফলে এই সমস্যাটা ছিল। আদিবাসী ভাষাকে আমি খুব শিক্ষিত লোকেদেরও ডায়ালেক্ট বলতে শুনেছি, উপভাষা বলতে শুনেছি। সেগুলো মোটেই উপভাষা নয়, সম্পূর্ণ মানে বিকশিত সমৃদ্ধ ভাষা। সিন্ধির চাইতে অনেক বেশি লোক সাঁওতালি ভাষা বলেন, কিন্তু তা সত্ত্বেও আদিবাসী ভাষার সেরকম মর্যাদা আমাদের সংবিধানে প্রথম দিক থেকে হয়নি। পরে আস্তে আস্তে এই স্বীকৃতিটা এসেছে, যোগ্যভাবেই এসেছে। কিন্তু ওই সমস্যাটা ছিল, এখনও হয়তো আছে, যে সাঁওতালি ছেলেমেয়েদের 5টি লিপির, যেখানে থাকে তাদের অন্তত 5টি লিপির, আরও হয়তো আছে জানি না, 5টি লিপিতে লেখাপড়া করতে হয়েছে। যাই হোক, সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে একজন প্রবীণ বুদ্ধিজীবী পণ্ডিত রঘুনাথ মুর্মু 1939 সালে এই অলচিকি লিপিটি আবিষ্কার করলেন। তার ফলে লিপিগত ঐক্যের একটা সম্ভাবনা তৈরি হলো, যে যদি সমস্ত অঞ্চলের
সমস্ত সাঁওতালরা তো সব জায়গায় সংহত নন, অর্থনৈতিক কারণে তাদের ছড়িয়ে ছিটিয়ে পড়তে হয়েছে। আদিবাসীরা দরিদ্র, একদিক থেকে দরিদ্র কৃষিজীবী ছিলেন এবং ওর ফলে তাদের জীবিকার সন্ধানে নানা অঞ্চলে ছড়িয়ে পড়তে হয়েছে। তবুও যদি তাঁরা গ্রহণ করেন অলচিকি লিপি, তাহলে সেই অলচিকি লিপির সাহায্যে তাদের পাঠ্য বই প্রস্তুত হবে, সাহিত্য প্রস্তুত হবে, ইত্যাদি হবে এবং তাদের লেখাপড়ার শেখার একটা লিপি তৈরি হয়ে যাবে, একটা লিপি। আমি জানি, যেহেতু আমি পশ্চিমবাংলার সাঁওতালি ভাষা অলচিকিতে লেখা হবে কি না সেই সংক্রান্ত একটি কমিশনে আমি অধ্যক্ষতা করেছি 2001 সাল নাগাদ। আমি জানি যে এ নিয়ে সাঁওতালদের মধ্যে মতদ্বৈধ ছিল। সকলেই যে অলচিকি লিপি চেয়েছিলেন তা নয়। আমি অনেক দিন এই সম্বন্ধে খোঁজখবর রাখি না, আমি জানি না অবস্থাটা কীরকম, কিন্তু এটা আমি লক্ষ্য করেছি যে 1978 সালেই তখনকার পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার তাঁরা অলচিকি লিপিতে পাঠ্যপুস্তক, প্রাথমিক পাঠ্যপুস্তক তৈরি করেছিলেন এবং সেই পাঠ্যপুস্তক সব ব্যবহৃত হয়নি, কিন্তু আস্তে 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 শুরু হয়েছিল। এখনও পশ্চিমবঙ্গ সরকার অলচিকি লিপিতে সাঁওতালি পঠন পাঠনের ব্যবস্থা করেছেন। আমি জানি মাধ্যমিক কেন, এখন পশ্চিমবাংলার নানা অঞ্চলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শুধু নয়, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরেও সাঁওতালি ভাষার পঠন চলছে, গবেষণাও চলছে। ফলে সাঁওতালি ভাষার শিক্ষাগত যে সম্ভাবনা ছিল তা একটা পূর্ণ বিকাশের দিকে এগিয়ে এসেছে, এটা লক্ষ্য করছি। কিন্তু আমি জানি না এখনও সমস্ত অঞ্চলের সমস্ত সাঁওতালের মধ্যে এই লিপিটি গৃহীত হয়েছে কিনা বা গ্রহণযোগ্য মনে হয়েছে কিনা। এটা আমার সাঁওতাল বন্ধুরা আমাকে জানাবেন। কিন্তু যেটা আমার মনে হয়েছে যে একটা লিপি যখন পাওয়া গেছে তখন সকলে সেটা গ্রহণ করলে একটা রাস্তা পাওয়া যায় যে একটি লিপিতে সাঁওতাল ছেলেমেয়েরা তারা লেখাপড়া শিখবে। আমি জানি যে সাঁওতাল ভাষা কোনটি প্রমিত বা মান্য বা স্ট্যান্ডার্ড সাঁওতাল ভাষা হবে সেটা নিয়েও একটু প্রশ্ন আছে, কিন্তু আমি সাঁওতাল বন্ধুদের কাছে শুনেছি যে দুমকা অঞ্চলের সাঁওতালি যে ভাষা সেটিকেই তারা মান্য বা প্রমিত সাঁওতালি ভাষা হিসেবে গ্রহণ করেছে। তাহলে কোনো সমস্যা নেই যে দুমকা অঞ্চলে যে সাঁওতালি ভাষা বলা হয় সেই ভাষাটাকেই মান্য হিসেবে গ্রহণ করে, যেমন আমরা মান্য বাংলায় বইপত্র লিখি তেমনি তারা দুমকা অঞ্চলের সাঁওতালিতে বইপত্র লিখবেন, শিক্ষার জন্যে যেমন সাহিত্যের জন্যেও তেমনি। এবং সাঁওতালি ভাষা এর মধ্যে প্রচুর সাহিত্য সৃষ্টি হয়েছে, পত্রপত্রিকা বেরিয়েছে, পত্রপত্রিকা বেরিয়ে চলেছে, এটা আমি জানি। এখন এরপরে আমি যে কথাটা বলবো যে একটা লিপি আমি গ্রহণ করলাম, পণ্ডিত রঘুনাথ মুর্মু আবিষ্কৃত অলচিকি লিপি আমি গ্রহণ করলাম। অনেক ভারতের বিভিন্ন লোকের এমনকি রাজনৈতিক নেতাদের মধ্যে বিভ্রান্তি আছে যে অলচিকিটা একটা ভাষা, তা তো নয়। আমরা সবাই জানি অলচিকি একটা লিপি, যেমন গুরমুখীটা একটা লিপি, পাঞ্জাবি ভাষার লিপি। এইটা কিন্তু এখানেই শেষ বলে আমি মনে করি না। আমি লিপির ক্ষেত্রে আরও দুটো একটা কথা বলব, পরে আমি কিভাবে কি পঠন পাঠন হবে, অর্থাৎ পঠন পাঠনের বস্তু, কন্টেন্ট এবং সাহিত্য রচনার বস্তু সম্বন্ধে আমি সংক্ষেপে দুটো একটা কথা বলবো। লিপির ব্যাপারে আমি বলি যে আমি যেহেতু ওই গ্রাফেমিক্স যাকে বলে, লিপি তত্ত্ব যাকে বলে, সেইটা নিয়ে একটু পড়াশোনা করেছি। কিভাবে একটা ভালো লিপি হওয়া উচিত সেটা সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে। ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, সেটা বুদ্ধিজীবীরা বিচার করবে। যা হচ্ছে, আমার পণ্ডিত রঘুনাথ মুর্মুর এই অলচিকি লিপিটি বিন্যাস খুব সুন্দর, সাজানো খুব সুন্দর, ধ্বনি
বিজ্ঞান অনুযায়ী সাজানো, কিন্তু লেখার চেহারাগুলো দেখে মনে হয়েছে বড় বেশি ছবি ছবি, পিকচারেস্ক। এবং ছবি ছবি হলে যেটা হয়, লিখতে অনেক সময় লাগে। একটা ছবি আঁকা, একটা পাতার ছবি আঁকা, অবশ্যই একটা বৃত্ত আছে, এরকম অনেক প্রতীক আছে, কিন্তু একটা ছবি আঁকতে বেশি সময় লাগে। আমরা যদি ইংরেজি বা রোমান অক্ষরের সঙ্গে তুলনা করি বা ভারতীয় ভাষাগুলোর অন্য অক্ষরের সঙ্গে তুলনা করি, তাহলে দেখব যে একটা ছবি আঁকতে যত সময় লাগে, একটা অক্ষর বা বর্ণ লিখতে তার চেয়ে কম সময় লাগে প্রচলিত বর্ণমালাগুলোতে। চীনা ভাষার লিপির কথা আমি বলছি না, বা জাপানি ভাষার অনেক রকম লিপি আছে, কিন্তু সে কথা আমি বলছি না। কাজে আমি বলছি যে সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে একটা মস্ত বড় বুদ্ধিজীবী সম্প্রদায়, এবং তাদের মধ্যে ভাষা বিজ্ঞানে প্রাজ্ঞ এমন মানুষও উঠে এসেছে। মানে আমি এই অনুরোধটা করব, দুটো অনুরোধ। একটা হচ্ছে এই লিপিকে আরেকটু সরল করা যায় কিনা। এটা একটা গর্বের বিষয় যে তাদের সম্প্রদায়ের একজন একটা স্বাধীন লিপি তৈরি করেছে। আমি জানি এই গর্বটা খুব মূল্যবান। অনেক সময় হয় লিপির গায়ে এই জন্য হাত দিতে ইতস্তত করি আমরা, যে লিপিটা অনেক স্থায়ী বলে লিপি সংশোধন করার অনেক প্রস্তাব লোকে গ্রহণ করে না। কিন্তু আমি বলবো সাঁওতাল বন্ধুদের যে এই লিপিকে যদি আরেকটু সরল করা যায়, অন্তত লেখার দিক থেকে এই ছবি ছবি চেহারাগুলো আরেকটু সরল করা যায়, সরল করে একটা মূল চেহারায় আনা যায়, যাতে ছেলেমেয়েদের লিখতে সুবিধা হয়। বলবেন তো কম্পিউটারে এসে গেছে, সফটওয়্যার বেরিয়ে গেছে, এটা পরিশ্রম করে লাভ কি? তা নয়, এখনও প্রচুর ছেলেমেয়ে হাতের লেখা লিখবে। কাজেই হাতের লেখা লেখার জন্যে তাদের লিপি যে চেহারাটা, প্রত্যেকটি প্রতীকের চেহারা আর একটু যাতে সরল করা যায়। 2 নম্বর, আমার তখন দেখে মনে হয়েছিল, আমি হাতের লেখাও দেখেছিলাম অলচিকিতে এবং মুদ্রিত চেহারা তো দেখতেই পাই। এই হাতের লেখা আর মুদ্রিত চেহারা বেশ তফাৎ। এইটা আমার মনে হয়েছে থাকা উচিত নয়। হাতের লেখা অবশ্যই তার দাবি আলাদা। হাতের লেখা টেনে টেনে একটার সঙ্গে আরেকটাকে জড়িয়ে লিখতে হয়, সেটা রোমান লিপিতে হোক, বাংলা বা দেবনাগরী লিপিতে হোক, বা তামিল তেলুগু লিপিতে হোক, জড়িয়ে জড়িয়ে একটার ঘাড়ে আরেকটা টেনে টেনে যেতে হয়, তার ফলে একটু আলাদা হয়ে যায়। মুদ্রিত অক্ষর সেখানে আলাদা আলাদা, মাঝখানে স্পেস থাকে অল্প, ফলে দুয়ের লজিক ন্যায় আলাদা। তা সত্ত্বেও আমি বলবো যে হাতের লেখা এবং মুদ্রিত অক্ষরের চেহারা যেন কাছাকাছি থাকে, যাতে ছেলেমেয়েদের দুটো লিপি শিখতে না হয়। 3 নম্বর কথা হলো এই লিপির ব্যাপারে। আমি জানি না এটা ঘটে কিনা, আরবি লিপির ক্ষেত্রে যেমন দেখা যায়, একটা বর্ণের শব্দের গোড়ায়, ওখানে ডান দিকে গোড়ায় একরকম চেহারা, মাঝখানে একরকম চেহারা, শেষে আরেক রকম চেহারা, অর্থাৎ কনটেক্সচুয়াল ভ্যারিয়েন্স। একটা শব্দের মধ্যে একটা বর্ণেরই 3 রকম চেহারা, গোড়ায় একরকম, মাঝখানে একরকম, শেষে একরকম। এতে কিন্তু অনেকগুলো, একটা ধ্বনির জন্য অনেকগুলো বর্ণ শিখতে হয় ছেলেমেয়ে। কখনো যেন অলচিকি লিপি পদ্ধতিতে এই ব্যাপারটা না ঘটে, সে ব্যাপারে আমি আমার সাঁওতাল বুদ্ধিজীবী বন্ধুদের কাছে অনুরোধ করি, যেন শব্দের গোড়ায়, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে লিপির একই চেহারা থাকে। আমি যে কথাটা বলছি লিপির ব্যাপারে, যে হ্যাঁ, নিজেদের লিপি নিজেদের একজন পণ্ডিত নির্মাণ করেছেন, গর্বের কথা, কিন্তু তবু ছেলেমেয়েদের শিক্ষার সুবিধার কথা ভেবে এই লিপিরও সংস্কার করা চলে। সাধারণভাবে আমরা কি করি, লিপি সবাই যে নিজেদের লিপি নির্মাণ করি তা তো নয়, আমরা ধার নিই। আমাদের সেই সুদূর ব্যাবিলন থেকে
মিশর থেকে লিপি বদলে 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 সারা পৃথিবীতে প্রায় ছড়িয়ে গেছে। ইউরোপের লিপিগুলো সেখান থেকে গেছে, আমাদের লিপিগুলো সেখান থেকে এসছে। নিজের নিজের চেহারা তৈরি করছে। ওড়িয়া তার নিজের চেহারা তৈরি করছে, বাংলা তার নিজের চেহারা তৈরি করেছে, দেবনাগরী তার নিজের চেহারা তৈরি করছে, গুজরাটি তার একরকম চেহারা তৈরি করেছে, আবার দক্ষিণ ভারতীয় লিপিগুলো আলাদা হয়ে গেছে, কিন্তু সবই ধার করা, এক জায়গা থেকে উঠে এসছে, ইতিহাসটাই বলে। এতে কোনো লজ্জা নেই। আবার নিজেরা যে লিপি নিজেদের মানুষ নির্মাণ করেছেন, যেমন পূর্ববঙ্গে বাংলাদেশে চাকমারা করেছেন, এর মধ্যে একটা গর্বের ব্যাপার আছে, গর্বটা ধরে রাখতে হবে। কিন্তু সেই সঙ্গে আমি এটাও মনে করিয়ে দিতে চাই যে ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধের জন্যে আমাদের লিপির সংস্কার যদি করতে হয়, করবার জন্যে সাঁওতাল ভাষাবিজ্ঞানীরা তারা এগিয়ে আসবেন, এটা আমি আশা করি। এর জন্যে কোনো কুণ্ঠার প্রয়োজন নেই। পণ্ডিত রঘুনাথ মুর্মুর কাজকে শ্রদ্ধা করেই তার কাজকে একটু একটু সংস্কার করা যেতে পারে, শুধু ছেলে মেয়েদের শিক্ষার সুবিধার জন্য। শেষ কথাটা আমি যেটা বলবো, সাহিত্য সৃষ্টি হচ্ছে, সাহিত্য সৃষ্টি হচ্ছে। সাঁওতাল বয়স্ক মানুষেরা লেখাপড়া শিখছেন, তারা সাহিত্য রচনা করছেন। যে পরিমাণে হওয়া উচিত সে পরিমাণে হচ্ছে কিনা সেটা সাঁওতাল বন্ধুরা বলবেন। কিন্তু আমি যে ব্যাপারের উপর বিশেষভাবে জোর দিতে চাই, যেটা আমি আগেও বলেছি নানা সভা সমাবেশে, যে শিশু সাহিত্য নির্মাণ করা। শিশু সাহিত্য নির্মাণ করবেন, শিশুদের জন্যে কবিতা, ছড়া, এটা মৌখিক সাহিত্য তো খুব সমৃদ্ধ, মৌখিক সাহিত্য থেকেও আসবে, রূপকথা, লোকগল্প এগুলো আসবে। সাঁওতালদের নিজের ঐতিহ্য থেকে নানা রকম গল্প, কবিতা, ছড়া, গান এগুলো আসবে, ছোটদের জন্য এগুলো আসবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে নতুন শিশু সাহিত্য তৈরি করতে হবে। এই শিশু সাহিত্য সাঁওতাল শিশুদের কাছে, এই শিশু সাহিত্য তাদের ভাষাকে আরও কাছে নিয়ে আসবে। সুতরাং তার জন্য অনুবাদও করা যেতে পারে, ভারতের অন্যান্য ভাষা থেকে, পৃথিবীর নানা ভাষা থেকে অনুবাদ করা যেতে পারে। আমি বিশেষভাবে বড়দের সাহিত্য তার নিজের তাগিদেই সৃষ্টি হবে, কিন্তু আমি বিশেষভাবে সাঁওতাল বুদ্ধিজীবী বন্ধুদের বলবো, যাদের সেই ক্ষমতা বা প্রতিভা আছে, তারা সকলে যেন একটি সমৃদ্ধ শিশু সাহিত্য নির্মাণ করবার চেষ্টা করেন, যার সাঁওতাল শিশুরা যেগুলো পড়বে, ভালোবেসে পড়বে। এই 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 মানে সাহিত্যের বস্তু বা লেখাপড়ার বস্তু নির্মাণের দিক থেকে আমি এই কথাটা, শিশু সাহিত্যের উপর আমি বেশি জোর দিলাম। এই হলো আমার কথা, যে লিপির ব্যাপারে যদি একটি লিপি গৃহীত হয় সেটা সবচেয়ে মঙ্গলের কথা, এবং এই লিপিটিতে যদি একটু সংস্কার করা সম্ভব হয় ছেলেমেয়েদের কথা ভেবে, সেটা আরেক কথা। এবং এই লিপিতে যখন সাহিত্য সৃষ্টি হবে তখন শিশু সাহিত্যের ওপর বিশেষভাবে নজর দিতে হবে। এই কয়েকটি প্রস্তাব আমি রাখছি সাঁওতাল বন্ধুদের জন্যে। তারা এর ভালো মন্দ বিচার করবেন। আমি চাই আমরা যারা আদিবাসী নই, আদিবাসী অথচ আদিবাসী সম্প্রদায়কে আমরা বন্ধু মনে করি, আমার সমমর্যাদা সম্বন্ধ বন্ধু মনে করি, তাদের জন্যে তাদের শিশুরা লেখাপড়ায় দ্রুত এগিয়ে যাক এবং ভারতের যে নাগরিক সমাজ তার মধ্যে তাদের যোগ্য স্থান গ্রহণ করুক, এই আমার শুভেচ্ছা রইল। সবাইকে নমস্কার। সবাই এই অতিমারির সময়ে এই যে আলোচনা চক্রের আয়োজন করেছেন তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ পবিত্রদা। সাঁওতালি ভাষার সরকারি স্বীকৃতি, অলচিকির সৃষ্টি এবং অলচিকির মাধ্যমে লেখাপড়ার
একটা সংক্ষিপ্ত বিবরণ আপনি দিলেন। অলচিকির মাধ্যমে লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অলচিকি লিপির কিছু সংস্কারের পরামর্শ আপনি দিয়েছেন। লিপিতত্ত্বের দিক থেকে আপনার মনে হয়েছে অলচিকি লিপির বিন্যাস খুব সুন্দর হলেও দেখতে যেন ছবি ছবি, এতে লেখার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে। সুতরাং অলচিকি লিপি যদি সহজ, সরল এবং সাবলীল করা যায় তাহলে সেটা লেখার পক্ষে অনেক সহজ হয়। হাতের লেখা এবং ছাপার অক্ষরের মধ্যেও একটা পার্থক্য আছে বলে আপনার মনে হয়েছে। সেটা যত তাড়াতাড়ি এবং যত কাছাকাছি আনা যায় আপনার মনে হচ্ছে সেটা ভালো। একটা বর্ণের লেখার শুরুতে, মাঝখানে এবং শেষে যাতে দেখতে একই লাগে সেদিকেও নজর রাখা খুব দরকার বলে আপনার মনে হয়েছে। এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এখানে সাঁওতাল ছেলেমেয়েরা যারা এই মাধ্যমে পড়াশোনা করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সাঁওতালি ভাষা ও সাহিত্য উন্নয়নের ক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে শিশু সাহিত্য লেখার উপর জোর দেওয়া। অনেক সাঁওতালি সাহিত্য এখনো পুরনো লোকেদের কাছে গান এবং গল্পের আকারে আছে। সেগুলো ছাপার অক্ষরে আনতে পারলে অনেক সুবিধা আছে। ধন্যবাদ। আজকের আলোচনায় সকল বক্তা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করলেন। সময় এবং প্রযুক্তির সীমাবদ্ধতার জন্য আমরা এই আলোচনা কোনো প্রশ্ন উত্তর পর্ব রাখতে পারছি না, তার জন্য আমরা দুঃখিত। এশিয়াটিক সোসাইটি কলকাতার উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগর স্মরণে আদিবাসী উন্নয়ন ও মাতৃভাষা শিক্ষা শীর্ষক বৈদ্যুতিক আলোচনায় যে সকল বিশেষজ্ঞ বক্তা অধ্যাপিকা অর্চনা ব্যানার্জি, শ্রী কুমার রানা, অধ্যাপক মহিদাস ভট্টাচার্য এবং অধ্যাপক পবিত্র সরকার তাদের মূল্যবান বক্তব্য রাখলেন, তাদের সকলকে এশিয়াটিক সোসাইটি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা সভা এখানেই শেষ করছি। নমস্কার।